গুড আফটারনুন কিউরিওফাইটের সকল শ্রোতাকে, আমাদের প্রত্যেকটা কিউরিওফাইট ফ্যামিলির মেম্বারকে। কেমন আছেন আপনারা? আজকে বেশ অনেক দিন পর একটা বাংলাদেশের ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের এই কল রেকর্ডিংটা যখন আপনারা শুনবেন না, ভেতর থেকে কেঁপে উঠবেন এবং ঘটনাটা জানার জন্য যে আগ্রহ, সেই আগ্রহটা আপনাদেরকে শেষ অবধি নিয়ে চলে যাবে। ঘটনাটা শেষ অবধি শুনুন এবং কমেন্ট করে জানান আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন, কোথা থেকে শুনছেন। আশা করছি আজকের এই এপিসোডটা আপনাদের মধ্যে একটা আদিম ভয়ের সঞ্চার করবে। আপনিও যদি আপনার লাইফে ঘটে যাওয়া এরকম কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল বা অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমি কিউরিওফাইটে আমার আরও একটা কেস স্টাডি নিয়ে আসবো। আপনারা তৈরি তো? আজকের এই এপিসোডটা সবার সাথে শেয়ার করে দিন। অ্যান্ড কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে, আমার এই গলা প্রথমবার শুনলে, আমাদের এই কনসেপ্টের ব্যাপারে প্রথমবার জানলে, সাবস্ক্রাইব টু আস। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। কিউরিওফাইট প্রেজেন্টস ঘোস্টলি কল রেকর্ডিং, আ হরর অডিও ডকুমেন্টারি বাই কৌস্তভ কুমার। এবার ভয় পাবে তুমিও। হ্যালো। হ্যালো। হ্যাঁ রাজীব বাবু, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। বিষয়টা হচ্ছে, আপনি চিটাগংয়ে থাকেন, ঠিক আছে, এবং আপনি আমাদের সাথে যোগাযোগ করেছেন একটা ঘটনা শেয়ার করার জন্য। বাংলাদেশের এখন যা কন্ডিশন বা এখন যা পরিস্থিতি, আগের বছরের পর এই বছর প্রথম একজন বাংলাদেশি মানুষের সাথে আমার একটা ঘটনার বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। ইন জেনারেল অনেক বাংলাদেশি যারা সাবস্ক্রাইবার রয়েছেন আমাদের, তারা আমাকে প্রতিনিয়ত যোগাযোগ করেন। বাট খোদ চিটাগং এর একটা এরকম মারাত্মক ঘটনা আপনি যেটা শেয়ার করবেন বললেন, ঠিক আছে, ইভেন আমার টিম থেকে জানানো হলো যে এই ঘটনাটা মারাত্মক লেভেলের একটা ঘটনা, ঠিক আছে। আমি জানতে চাই রাজীব বাবু, এই যে ঘটনাটা, এই ঘটনার সূত্রপাতটা কিভাবে হয়েছে এবং এই ঘটনাটা এতটা মারাত্মক কিভাবে হয়ে উঠলো? আসলে আমি প্রথম যেটা আসলে শেয়ার করতে যাচ্ছিলাম, এই ঘটনাটা ঠিক চট্টগ্রামের ঘটনা নয়, বাট ঘটনাটা হচ্ছে ঢাকার। আমি প্রথমে একটু বলে রাখি, আমি কিন্তু একজন আর্কিটেক্ট। তো আমাদের আর্কিটেকচারের সাবজেক্টে আমরা যখন পড়তাম আর কি, আমরা পড়তাম তখন আমাদের একটা কাজ করতে হতো। কাজটা হচ্ছে আমাদেরকে মডেল বানাইতে হতো, বা ধরেন কাজ বা শীটের মধ্যে ড্রয়িং করতে হতো। তো এই কাজটা আমরা না সারা রাত জেগে করতাম। তো রাতের পর রাত আমরা জাগতাম, সারা রাত কাজ করে ভোরবেলা একটু হয়তো ঘুমাইলাম, অথবা না ঘুমাইলে সকালবেলা ওই অবস্থাতেই চলে যেতাম ইউনিভার্সিটি। তো দেখা যেত কি যে আমরা যেখানে থাকি, আমরা যে অবস্থায় থাকি, যেহেতু সারা রাত কাজের একটা বিষয় থাকে, আমাদেরকে না প্রচুর গান শুনতে হয়। তো প্লাস হচ্ছে যে আমরা খুব মজা করি, দুই তিনজন যদি একসাথে থাকি আর্কিটেকচার স্টুডেন্ট, তখন খুব মজা করি। সারা রাত যেহেতু একটা খাটনির কাজ, প্রচুর খাটনি, তো আমরা একটু গান বাজনাও করি, মাঝে মাঝে একটু আড্ডাও দিই। তো যার ফলে আমরা না আমরা মানে নর্মাল পাবলিকদের সাথে থাকতে পারতাম না আর কি। তো আমাদেরকে যেটা করতে হতো, একটা মেস করে ওইখানে হয় সব আর্কিটেকচার স্টুডেন্ট, অথবা একজন দুজন যদি এদিক সেদিক থাকেও অন্য কোনো ডিপার্টমেন্টে, তো এরভাবে করে আমরা মেস করে থাকতাম। আমি যে সময়টার কথা বলছি, ওই সময়টা হচ্ছে 2004। আমি সদ্য হচ্ছে ঢাকায় গেলাম, আমার ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি, আমি নাম বলছি না। তো আমার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আমি একটা নর্মালি একটা মেসে উঠেছিলাম ঢাকার একটা পার্টিকুলার প্লেসে। জায়গাটার নাম হচ্ছে মগবাজার। তো ওইখান থেকে ওই জায়গাটাতে দেখা গেছে কি যে আমরা সবাই, আমি যে কাজগুলি করি এগুলো মেসের লোকজন সহ্য করতে পারছে না, কারণ ওরা তো রাতে ঘুমাবে, আর আমি তো রাতে ঘুমাই না।
তো দেখা গেছে কি যে আর লাইট জ্বালাতে পারছি না, হয়তো আমি শীট করে রেখে দিয়ে গেছি, একজন তার উপরে স্নান করার পর টাওয়েল ঝেড়ে দিল, তো আমার শীটটা নষ্ট হয়ে গেল, এরকম একটা ঘটনা ঘটছে আর কি। যার ফলে হয়েছে কি আমি কয়েকজন বন্ধু বান্ধব মিলে আমরা একটা ঢাকার ধানমন্ডি এরিয়াতে বা ওইখানে আমি একটা পার্টিকুলার প্লেস নামই বললাম, ওই এরিয়াতে আমি একটা বাসা ভাড়া নিই। তো ওই বাসাটার একটু বর্ণনা আমাকে দিতে হবে। বাসাটা হচ্ছে একটু পুরাতন আমলের বাড়ি, এটা অলমোস্ট পাকিস্তান পিরিয়ডে এটা তৈরি হয়েছিল। তো ওই সময়ের হিস্ট্রিটা একটু আমাকে বলতে হবে। ওই জায়গাটা ধানমন্ডি, এই নামটা এসছে হচ্ছে যে ধানের মন্ডি বা ধান যেখানে কাটা হতো আর কি এক সময়। ওই জায়গাটা পুরোটাই ছিল হচ্ছে যে আপনার ধান ক্ষেত। তো ঢাকা শহরের এই অংশটাতে লোকজন থাকতো না আর কি। তো পরবর্তীতে পাকিস্তান পিরিয়ডে ওইখানে কিছু লোককে থাকতে দেওয়া হয়। তো ওইরকম একটা জায়গাতে পুরাতন একটা বাড়ি আমরা নিই। এবং সবচেয়ে খারাপ বিষয়টা হচ্ছে যে ঢাকা শহরে আসলে ব্যাচেলারদেরকে, যারা ব্যাচেলার স্টুডেন্ট বা এদেরকে আপনার কখনো কেউ ভাড়া দিতে চায় না, যার ফলে আমাদেরকে ভাড়া পেতে বেশ বেগ পেতে হয়। নর্মাল বাসাগুলোতে আমরা সেরকম ভাড়া পেতাম না আর কি। তো যেটা হইলো যে আমরা বেশ কয়েকজন মিলে বাসাটা ভাড়া নিলাম। বাসাটার ভাড়া ওই সময়ই 14,000 টাকা ছিল। তো 14,000 টাকা আমাদের জন্য অনেক টাকা। 2004-এ তখন টাকার রেট অনেক কম ছিল। হ্যাঁ, তো আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে আমরা যেটা করেছিলাম আর কি, আমরা 3-4 জন আর্কিটেকচার স্টুডেন্ট ছিলাম, সাথে কিছু ডাক্তার, কিছু অন্যান্য প্রফেশনের লোক এখানে ইন করেছিলাম। যেখানে একজন লোক ছিল পার্টিকুলার, ওই নামটা আমি বলবো না, ওই ভাইটা একটু বয়স্ক ছিলেন বলতে আমরা ছিলাম 18-19 বছরের ছেলে পেলে, আর উনি ছিলেন অলমোস্ট প্রায় 30। তো উনার আমাদের ওই এলাকাতে আমাদের কাছেই সংসদ ভবন, তো আমরা প্রতিদিন সংসদ ভবনে আড্ডা দিতে যেতাম। তারপর হচ্ছে বাসায় আসতাম, কাজ করতাম, সারা রাত গান শুনতাম। তো আমরা আর্কিটেকচার স্টুডেন্টরা এক রুমে থাকতাম। তো আবার দেখা যেত কি যে আমার রুমে কিন্তু আসলে 2জন ডক্টরও ছিল, ডাক্তার ওনারা। তো ওনারা আমাদের জ্বালাতনে অন্য রুমে শিফট করে গিয়েছিল আর কি, বিষয়টা এরকম। তো আমরা তো সারা রাত কাজ করি, এই সেই করি। তো আমি যে সময়টার কথা বলছিলাম ওই সময় হচ্ছে ডিসেম্বর। এখন ডিসেম্বরে আমার জন্মদিন, যেহেতু আমি অনেক দিন বাবা মার সাথে থাকি না, আমার বাবা, আমার মা এবং আমার এক দাদু, ওনারা আমাকে দেখতে আসেন আমার জন্মদিনে বা জন্মদিনের আগের দিন। জন্মদিনের দিন একটা ছুটি ছিল, খোলা ছিল, এবং তার আগের দিন ছুটি ছিল বিদায় আমার বাবা মা আমাকে দেখতে আসেন, সাথে ওই দাদুটাও আসেন। কারণ আমার বাবা মা এর আগেও ঢাকায় আসেন নাই, বা আমার বাবা এসেছিলেন, মা কখনো আসেন নাই, এই হিসেবে 3জন মিলে আসেন আর কি। তো এবার একটু আমার বাসাটার বর্ণনা দিতে হবে। বাসাটা হচ্ছে যে অনেক বড় বড় রুম, কারণ ওই সময়ের বাড়িগুলোতে আসলে এখনকার মতো 10 ফিট 10 ফিট রুম ছিল না। আমাদের রুমটা ছিল অলমোস্ট প্রায় 15 ফিট বাই 15 ফিট এরকম, যাতে 4 জন থাকা যেত। হ্যাঁ, অনেক বড়, অনেক বড়। এবং আমাদের যে ওয়াশরুমটা ছিল, ওয়াশরুমটা বিশাল, মানে বিশাল বলতে একদিকে ধরেন যে 7 ফুট, একদিকে 11 ফুট, এরকম বিশাল বড়। তো এত বড় ওই সময়কার প্রাচীন আমলের বাথরুম গুলো যেটা হয় আর কি, তখনকার দিনের মানুষগুলো এরকম আমাদের মতো এত সাজগোজ করে থাকতো না, ওরা একটু ছড়ায় ছিটায় থাকতে পছন্দ করতো আর কি, ওইরকম। যার ফলে ওই সময়কার ডিজাইনটা ওইরকমই ছিল। তো আমাদের ছিল ফ্ল্যাটে 4টে রুম, একটা মানে 4 বিএইচকে বলা যায়, একটা ডাইনিং স্পেস, যেখানে আমরা সবাই মিলে একসাথে এক ফ্যামিলির মতো সবাই মিলে আড্ডা দিতাম, খাবার দাবার খেতাম এরকম। আর একটা আমার ঠিক রুমের সামনেই ছিল কিচেন। তো আমরা একটা বুয়া রেখেছিলাম, কাজের মহিলা রেখেছিলাম, যিনি আমাদেরকে সকালবেলা আসতেন। সকালবেলা এসে তিনি রান্না বান্না করতেন, আমরা সবাই নাস্তা করতাম, তারপর সবাই বের হয়ে চলে যেতাম। আমাদের ওই ফ্ল্যাটে কেউ থাকতো না, হ্যাঁ কেউ থাকতো না। এবং আবার সবাই এসে জড়ো হইতাম হচ্ছে সন্ধ্যায়, সবার ক্লাস শেষ, চাকরি শেষ, কারো হয়তো বা একজনের চাকরি শেষ, বাকি সবার ক্লাস শেষ, সবাই গিয়ে সন্ধ্যায় গিয়ে আমরা একত্র হতাম। একত্র হয়ে আমরা হয়তো বা সংসদ ভবনে গেলাম, বা এমনি ঘরে হয়তো আড্ডা দিলাম এরকম। তো আমার মা বাবা যেহেতু চিটং থেকে গেছেন ওখানে, তো ওখানে আমার যে রুম, ওই রুম থেকে বাকি 3জন বের হয়ে গেছে। স্বাভাবিক, আমার মা বাবা আর হোটেলে বা কেন থাকবে না, এক রাতে থাকার বিষয়। 18 তারিখ এসছেন, তো ওনারা এক রাত আমার বাসায় রুমে থাকবেন এরকম।
তো আমি আসলে আমাদের তাই তো, হ্যাঁ আগের দিন, আমার জন্মদিনের আগের দিন, আমার জন্মদিন 19 তারিখ। তো বিষয়টা হচ্ছে যে এখন ওখানে যেটা নর্মালি হয় আর কি, একটু ফিস্ট হবে, মা বাবা গেছেন, সবাইকে খাওয়া দাওয়া করাবেন, এরকম একটা সিদ্ধান্ত হলো। তো আমার বাবা বেশ কিছু টাকা দিলেন, সবাই একটু বাজার সদাই করলো, খুব আনন্দ ফুর্তি হবে এরকম। আবার ওইখানে আমি আমার বাবাকে সাথে নিয়ে, সাথে ওই দাদু সহ আমরা 3 জন সংসদ ভবন দেখতে যাব। আগের দিন আমি আর ইউনিভার্সিটি গেলাম না। হ্যাঁ, আমি ইউনিভার্সিটিতে ওই দিন আমি কি বেসিক্যালি কোনটা সংসদ ভবন জায়গাটা বেসিক্যালি কি? এটা হচ্ছে যে সংসদ ভবন, বাংলাদেশের সংসদ ভবনটা হচ্ছে যে পৃথিবীর সপ্তম আশ্চর্য বলা যায়, মানে সপ্তম, মানে 7টা যদি খুব সুন্দর আর্কিটেকচার থাকে তার ভিতর একটা, যেটা মডার্ন আর্কিটেকচারাল কনসেপ্ট আর কি। প্রাচীনগুলোর মধ্যে তো ধরেন ভারতের অনেকগুলো আছে, ধরেন আপনি তাজমহল বলতে পারেন বা এই ধরনের বিল্ডিং গুলো, বাট বাংলাদেশের যে সংসদ ভবন, এটা বাংলাদেশের অ্যাসপেক্টে তাজমহলের মতোই। কারণ হচ্ছে যে এই বিল্ডিংটা যে সময় করা হয়, ওই সময় আসলে বাংলাদেশে যে এরকম একটা আর্কিটেকচার করা সম্ভব, আর্কিটেক্ট লুই কান কখনোই ভাবতে পারেন নাই আর কি। ওইটা আর্কিটেক্ট লুই কান ডিজাইন করেছিলেন পাকিস্তান পিরিয়ডে। তারপরে এইটা ওনার ডিজাইনে করা হয় এবং এটাকে দেখার জন্য সমগ্র পৃথিবী থেকে আর্কিটেক্টরা আসে দেখার জন্য যে বিল্ডিংটা কেমন, এটার ভিতরে কেমন। এটা আমাদের পাঠ্য বইয়ে আছে, পাঠ্যসূচিতে আছে আর কি, এরকম একটা বিষয়। তো আমরা সংসদ ভবনে যেতাম, ওটা চত্বরে সরকারি কাজকর্ম হয়, তাই তো? হ্যাঁ, ওটা হচ্ছে সংসদ, মানে ওটা হচ্ছে যে আপনার আমাদের যে সরকার চলে ওইখানে প্রতিদিন পার্লামেন্ট হয় আর কি, সংসদ ভবন, সংসদ পার্লামেন্ট ভবন। তো ওইটাকে আমরা সংসদ বলি আর কি। তো সংসদ ভবনে যেতাম, সংসদ ভবনে ওই সময় নিচে যে প্লাজা ছিল, প্লাজায় যাওয়া যেত। পরে গভর্নমেন্ট এসে প্লাজায় যাওয়া বন্ধ করে দেয়, ওইটা পরের হিসাব। তো আমরা যেতাম, গিয়ে আমরা ওই দিন আসলে আমার বাবাকে নিয়ে আমি সংসদ ভবনে ঘুরতে গেছি। তো সংসদ ভবনে ঘুরতে গেছি, তো একটু বলে রাখি, আমাদের পুরো ফ্ল্যাটে আমরা কেউ আসলে ধর্মকর্ম খুব একটা পালন করতাম না। আমি হিন্দু, কোনো মূর্তি বা কোনো ফটো কিছুই আমার রুমে ছিল না। কারণ হচ্ছে আমরা একটু এটাকে, ধর্মটাকে আমাদের লাইফ থেকে একটু দূরে রাখার চেষ্টা করতাম। যারা মুসলিম ছিল তারা যদিও বা নামাজ পড়তো, কিন্তু আমাদেরকে সামনে পড়তো না। বিষয়টা এরকম, মানে হয়তো বা মসজিদে গিয়ে পড়লো, মানে বিষয়টা কি, যাতে আমাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি না হয়, ধর্মীয় ভাবে কোনো দূরত্ব তৈরি না হয়, এই কারণে। তো এই জিনিসটা আমরা কেউই গুরুত্ব দিতাম না, বা কেউই আসলে জিনিসটাকে ওভারলুক করে যেত সবাই। তো আমার রুমে কোনো মূর্তি বা ফটো কিছুই ছিল না। হ্যাঁ, তো আরো আমার সাথে 2জন রুমমেট কিন্তু মুসলিমও ছিল। তো ওরাও কখনোই ওদের ধর্মীয় কোনো সাইন সিম্বল কোনো কিছুই ওরা রাখতো না আর কি। হয়তো একটা জায়নামাজ থাকতো নামাজের জন্য, ওটা ওরা যখন নামাজ পড়তো বা শুক্রবারে যখন ওরা নামাজ যেত তখন নিয়ে যেত। ওরা ঘরে কখনো এটা ট্রাই করে নাই, বা কমন স্পেসে পড়লেও আমাদের রুমে কখনো ট্রাই করে নাই এরকম। কারণ এটা একটা দূরত্ব তৈরি করে সবার মধ্যেই, এটা একটা থাকে আর কি বিষয়টা। তো আমরা তো যেহেতু ওই সময় একটু চ্যাংড়া ছেলে পেলে, আমাদের রুমেও কিছুই ছিল না। তো আমার মা কিন্তু আবার খুব ঠাকুর ভক্ত একজন মহিলা। তো উনি চিন্তা করেছেন যে আমি দুপুরবেলা যাব না তোদের সাথে, আমি একটু দুপুরবেলা থাকবো, দুপুরবেলা থাকবো, উনি একটু মানে একটু ঠাকুরকে ডাকবেন, এরকম একটা বিষয় ছিল আর কি। তো আমার মা স্নানে গেছেন, আমাদের যে ওয়াশরুমে স্নানে গেছেন। আমার ওয়াশরুম তো অনেক বড়, তো মাও খুব একটু ফ্রেশ ট্রেশ হলেন, সময় নিয়ে স্নান টান করে উনি যখনই দরজাটা খুলবেন তখন উনি দেখতে পেলেন যে একটা মহিলা সাদা শাড়ি পরা, মানে যে শাড়ির আঁচলটা যদি পড়ে যায়, মাটিতে পড়ে যায়, কেউ যদি হাঁটে আঁচলটা লম্বা করে দিয়ে, ওরকম একটা সাদা আঁচল চট করে সামনে থেকে সরে গেল। এবং আমার মা তো যেহেতু নারী, উনিও মহিলা, উনিও শাড়ি পরেন, উনি দেখে চিনতে পেরেছেন যে এটা মহিলা ঘরের ভিতর। উনি ভেবেছেন যে কাজের মেয়ে। তো উনি রুম থেকে বের হয়ে রুমে এসে উনি আশেপাশে দেখলেন কি অন্যান্য 3টা রুম বন্ধ, যেহেতু ওই সময় সবাই ইউনিভার্সিটিতে বা কাজে, সবাই বাইরে। কিচেনে তালা দেওয়া, হ্যাঁ তালা দেওয়া, কারণ কাজের মহিলারা নাই, আমরা সবাই বাইরে খাবো, এরকম একটা ইন্টেনশন আমাদের ছিল, যার ফলে আমরাও রান্না বান্না কিছুই করিনি। তো উনি যখন দেখতে পেলেন যে ঘরে কেউ নাই, আমার মা একটু ভয় পেলেন, কিন্তু উনি কাউকে না কিচ্ছু বলেন নাই।
আমরা এসছি, উনি আমাদেরকে কিচ্ছু বলেন নাই, উনি না বলে উনি ব্যাপারটা চেপে গেলেন। তো এর মধ্যে আমরা কিছু কানাঘুষা শুনতাম কিরকম, আমাদের যে সিনিয়র ভাই ছিলেন ওনাকে নিয়ে। এলাকায় তো কিছু চায়ের দোকান থাকে, চায়ের দোকানে আড্ডা হয়, তো এরকম যে ওই বাসায় ওই ভাইয়ের রুমে মাঝে মাঝে একটা মেয়ে আসে। জিনিসটা বুঝতে পারছেন যে একটা মেয়ে সংক্রান্ত কিছু, মানে মহিলা সংক্রান্ত একটা বিষয় আর কি, যেহেতু সে একটা এই যে চলে গেছে, বিয়ে করবে বা এই বিয়ে সামনে বিয়ে এরকম, সে যেহেতু অনেক সিনিয়র, সে একটু লিডার টাইপের ছিল, আমরা ওনাকে কিছু বলতাম না যেহেতু আমরা অনেক ছোট। হ্যাঁ, আমরা তখন বাট আমরা সব মজা টজা সবকিছু ওনার সাথে করতাম। উনি একটু লিডার টাইপের ছিল, ওনার সিদ্ধান্তে সবকিছু চলতো, ফ্লাইটে সবকিছু চলতো এরকম আর কি। তো আমরা কিছু বলতাম, আমরা শুনতাম, আমরা বুঝতাম। আবার আমাদের খুব কিউরিওসিটি ছিল যে রুমের ভিতর কি করে একটু দেখবো। মানে বিষয়টা কি, আমি তো তখন খুব ছোট, আমরা মাত্র কৈশোর তখন পার করছি। ওই সময়টা আমাদের মেয়েদের প্রতি, নারীদের প্রতি একটা কিউরিওসিটি ছিল, মানে কি করছে ওরা, যে কিউরিওসিটিটাই আসলে মূলত ঘটনার সূত্রপাত তৈরি করে আর কি। আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমরা ছাদে যেতাম, ছাদে গিয়ে আমরা অপর পাশের বিল্ডিং এ কি হচ্ছে এটা দেখার চেষ্টা করতাম। আমার কাছে বাইনোকুলার ছিল, তো বাইনোকুলার দিয়ে যেটা হয় একটু দূরের জিনিসও কাছে দেখা যায়। তো আশেপাশের বাড়ির মেয়েরা কি করছে, কে কি করছে, কোথায় কি হচ্ছে, এগুলি আমরা একটু দেখার চেষ্টা করতাম সবাই মিলে, কয়েকজন মিলে। আমরা বেশি যেতাম না, আমরা কয়েকজনে খুব দুষ্টুমি করতাম কিরকম, হয়তো বা কারো কাছে লেজার লাইট আছে, অনেক দূরে কোনো একটা মেয়ে হয়তো বসে পড়ছে, আমরা একটু লাইট মারলাম, হ্যাঁ সে একটু ভয় পেয়ে গেল, এরকম কিছু বিষয় করতো। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি এবং ভাবার চেষ্টা করছি। মানে আমি একটা কথা এখানে একটু বলছি, অ্যাড করছি, সেটা হচ্ছে আপনি খুব সাবলীল ভাবে এই পুরো ব্যাপারটাকে জানালেন, ঠিক আছে, বাট টু বি অনেস্ট এখনকার দিনে দাঁড়িয়ে মানে এইগুলো ডেফিনেটলি অনেক ছেলের মধ্যেই থাকে, কতজন কতটা ভালোভাবে নেবেন সেটা আমার একটু ডাউট আছে। হ্যাঁ, আমি 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 বর্তমানে দাঁড়িয়ে ওই সময়কার আমাকে আসলে আমি খুব একটা ভালো বলবো না, মানে এটা কি আসলে আমি তো কৈশোরে আছি, মানে ওই সময়টা আমার কিশোর লাইফ। আমরা ছেলেদের স্কুলে পড়েছি, নারীদের সম্পর্কে আমাদের ধারণা ছিল না। তো আমরা যেটা করতাম, আমরা লুকিয়ে দেখার চেষ্টা করতাম। এটা কিন্তু একটা সিনড্রোম, এটা সব কিশোরদের মধ্যে থাকে, লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করা, মেয়েরা কি করছে এরকম টাইপের একটা সিনড্রোম ছিল। তো আমরা যেহেতু ছাদে যেতাম, আমরা না ওই ছাদে নিয়মিত কি কয়েকদিন, আবার একদিন দুদিন অফ, আবার কয়েকদিন, কখন যেতাম ওই টাইমটা ছিল 12টা-1টা ওরকম সময়, কারণ তখন বাড়িওয়ালা ঘুমায় যেত, আমাদের ওইখানে ছাদে উঠতে কোনো সমস্যা হতো না, যেহেতু আমাদের কাছে ছাদের চাবি ছিল। মঈন ভাইয়ের কাছে থাকতো, উনিও মাঝে মধ্যে আমাদের সাথে উঠে আড্ডা দিতাম, একটু হালকা একটু আড্ডা দিয়ে এসে আমি আবার কাজে বসে যেতাম, যেহেতু ইউনিভার্সিটির খুব প্রেশার। তো এই জিনিসটাতে আমি কাউকে এটা মানে আমি একদম সত্যি কথাই বলছি যে আমি বর্তমানে দাঁড়িয়ে এটা কখনোই পছন্দ করবো না আমার ওয়াইফকে কেউ দেখুক বা আমার মাকে কেউ দেখুক, কিন্তু ওই সময় না আমাদের মধ্যে টেন্ডেন্সিটা ছিল। এই জিনিসটাকে আমি গ্লোরিফাই করছি না, বাট ছিল এটা। আমি কখনোই আমি সবসময় এটাকে বলি সত্যি কথাই, এটাই সত্যি, আমি এরকমই ছিলাম হয়তোবা। তো বিষয়টা ছিল যে আমার মা বাবা যখন এসলেন ওই দিন রাতে, আমরা একটু পার্টির ব্যবস্থা করলাম, কারণ হচ্ছে মা বাবা সবাই চলে গেছেন, আমার জন্মদিন 19 তারিখ, তো 19 তারিখে সবাই একটু পার্টি করব, কারণ কি আমরা তাদের ব্যাপারটা সম্পূর্ণ হলো না। একজন ভাইয়ের ঘরে, সিনিয়র যে ভাই ছিলেন তার ঘরে একজন মহিলাকে দেখা যেত, তো দেখার চেষ্টা করতেন, এই কারণে ছাদে গিয়েও একটু উকুঝুঁকি মারতেন, ঠিক আছে। ভাইয়ের ঘরে কি কাউকে দেখা গেছিল? না, আমরা কিন্তু ওইখানে কোনো নারীকে দেখি নাই। আমি বলছি আপনাকে জিনিসটা, আমি আপনাকে এক্সপ্লেন করছি, আপনি হয়তো জিনিসটা বুঝতে পারবেন কেন বললাম ঘটনাটা। কারণ কি আমাদের ফ্ল্যাটে থেকে মানে ফ্ল্যাট সম্পর্কে মাঝে মধ্যেই নিচতলায় বা উপরতলায় বা দারোয়ান একটু কমপ্লেন দিত যে তোমার ফ্ল্যাটে মহিলা আসতেছে। কারণ কি আমরা তো একটা ব্যাচেলার লাইফ লিড করি, আমরা কেউই চাইবো না যে ব্যাচেলার লাইফে কেউ হয়তো কোনো মেয়ে নিয়ে আসুক বা কোনো বান্ধবী নিয়ে আসুক, এটা কেউ পছন্দ করে না, অন্তত আমাদের রেসপেক্টটা, আমাদের দেশীয় রেসপেক্ট। আমি জানি না ভারতে কেমন, হয়তো বা এরকমই। তো বিষয়টা হচ্ছে যে কারণ আমাদের উপমহাদেশে এটা নিয়ে একটা ট্যাবু তৈরি আছে, যে কোনো ছেলেদের মেসে বা মেয়েরা আসলে এটা নিয়ে একটু খারাপ একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়, এবং আসলেও যে তৈরি হয়, আসলে যে ছেলেরা ভালো কিছু করে তা কিন্তু না।
বিষয়টা হচ্ছে তাই। তো যার ফলে আমাদেরকে প্রায় সময় বাড়িওয়ালা সময় তোমাদের ফ্ল্যাটে এরকম মেয়ে আসছে, তো আমরা না আকাশ থেকে পড়তাম। তো এখন কি করব, আমাদের তো আসলে করার কিছু ছিল না, যেহেতু আমাদের কারোরই কোনো গার্লফ্রেন্ড ছিল না। কে আসবে, কেই বা আনবে, বা গার্লফ্রেন্ড যদিও বা না থাকে, ধরেন কেউ যদি কোনো খারাপ মেয়েও নিয়ে আসে বা প্রস্টিটিউটও যদি নিয়ে আসে, তাহলেও তো আসলে বিষয়টা কি আমরা তো ধরতে পারছি না কি আনছে, কারণ আমাদের মধ্যে সবাই তো সমবয়সী, প্রায় একজন দুজন যদিও বা 1-2 বছরের বড় হচ্ছিল, কিন্তু এটাকে তো মানে খুব একটা এজ ডিফারেন্স তো বেশি ছিল না। তো করলে আমাদের মধ্যে কেউ করবে, হ্যাঁ হ্যাঁ, মানে আমরা ধরতেই পারতাম না কেন করছে। আমরা তো ওদের সিঁড়ি দিয়ে নামতে দেখছি, হ্যাঁ, সাদা শাড়ি পরা সিঁড়ি দিয়ে নামতে দেখছি, বা সাদা শাড়ি পরা ওইখানে একটা ঘুরছে। তো এই বিশেষ করে সাদা শাড়িটা সবসময় প্রমিনেন্ট থাকতো, যে সাদা ড্রেস পরা, সাদা শাড়ি পরা এরকম। তো আমরা চিন্তা করতাম যে ওই পার্টিকুলার বড় ভাই হয়তো বা মেয়ে নিয়ে আসে, কারণ তার একটা এজ ছিল, তার একটা চাহিদা হয়তো বা তখন ছিল। আমাদেরটা শারীরিক চাহিদা এরকম ছিলই না যে আমরা এরকম নিয়ে আসবো বা এরকম কিছু, বা আমরা আসলে ওই লেভেলে চিন্তাই করতাম না। আমরা চিন্তা করতাম উনি নিয়ে আসতেছে, ব্যাপারটা ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কারণ আমরা মাত্র তখন 18 বছরের, 18 থেকে 19-এ পড়েছি ওইরকম একটা সময়। এবার বার্থডে রাতের ব্যাপার, হ্যাঁ, তো আমরা জন্মদিনের রাতে আমরা সবাই পার্টি করব। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটু ঘুম চোখ, তখন সবাই একটু আমার সাথে মজা করলো, এই যেগুলি করে আর কি, মেসেজ যেটা হয়, সবাই মিলে আমাকে একটু ভয় টয় দেখাইলো, এরকম কিছু যা হলো। পরে আমরা সিদ্ধান্ত হলো আমরা কি করব, আমরা একটু ড্রিঙ্ক করব। আমরা একটু ড্রিঙ্ক করবো, আমরা একটু সিগারেটটা খাবো, কারণ আমি এর আগে কখনো সিগারেট খাইনি, বিষয়টা এরকম। তো আমরা সবাই ছাদে উঠলাম। এখন ড্রিঙ্ক করবো ভালো কথা, আমরা ওই দিন আসলে ড্রিঙ্ক পাই নাই। ড্রিঙ্ক আমরা খুঁজে পাই নাই, কারণ ওই দিন মা বাবা ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আসলে আমরা ড্রিঙ্ক কিনতে যাই না, না না, মা বাবা চলে এসছে ওই দিন আর ছিলই না, মানে ওনারা এক রাত থেকেই, মানে 18 তারিখ রাতেই ওনারা ব্যাক করেছে। আমরা কথা বলছি 19 তারিখে। হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি, মানে 18 তারিখটা থেকেছেন, মানে আপনার রুমে থেকেছেন, 19 তারিখে ব্যাক করেছেন, 19 তারিখ রাতের বেলা। ওকে, হ্যাঁ 19 তারিখ রাতের বেলাতে আমরা একটু পার্টি করব, যেহেতু ওই দিন আমার জন্মদিন, সবাই খাওয়া দাওয়া করেছে, তো আমরা একটু পার্টি করব। আমরা চিন্তা করলাম যে একটু আমরা ড্রিঙ্ক করব। এখন ড্রিঙ্ক করব ভালো কথা, একজন বলল যে আজকে আমরা ড্রিঙ্ক না করি, কয়দিন পরে তো 31st নাইট, তখন আমরা করি। তো ঠিক আছে, আমরা তাহলে এমনিতেই একটু মজা করি। আমরা একটু মজা করলাম, একটু বারবিকিউ করলাম, সবাই ছাদে করলাম, যা করার ট্রাই করলাম। তো আমরা বাকিটা রেখে দিলাম হচ্ছে 31st নাইটের জন্য। এখন ঢাকা শহরে 2002 এর দিকে একটা ইনসিডেন্ট ঘটেছিল। ইনসিডেন্টটা ছিল হচ্ছে যে টিএসসি এলাকাতে একটা মেয়েকে ধর্ষণ করা হয়, মানে 31st নাইটে। তো 2000 সাল বা 2002 সাল এরকম একটা সময়। তো যার ফলে 31st নাইটে সবার বের হওয়াটা নিষিদ্ধ ঘোষণা করা হলো সরকারি তরফ থেকে, যে কেউ ঘর থেকে বেরোতে পারবে না। তো আমাদের তো ইন্টেনশন ছিল আমরা একটু মজা করবো, 31st নাইট, বছরের শুরু, তো 2005 সাল শুরু হবে, আমরা খুব আনন্দে আছি। তো কি করব আমরা একটু বেরোবো, ঘর থেকে বেরোবো, আমরা একটু মজা করব। তো ওই যে বড় ভাই উনি বললো দরকার নাই, সরকার নিষেধ করে দিছে, তোমরা দেশের বাইরে যায়, ঘরের বাইরে যায় করবাটা কি, তুমি চলো আমরা সবাই মিলে মদ খাই। তো ঠিক আছে, ফাইন, আমরা সবাই মিলে টাকা দিলাম, বোতল আনা হলো, আমরা সবাই ছাদে উঠলাম, আমরা মুরগি কিনলাম, মানে যেটা হয় আর কি পার্টিতে, আবার পার্টি করব। ওই দিন আমাদের কিছু বন্ধু বান্ধব আসলো। কিছু বন্ধু বান্ধব মিনস হচ্ছে আমাদের সার্কেলের, অন্যদেরও তো সার্কেল আছে, সবারই তো কাছের দূরের ফ্রেন্ড আছে। যেহেতু এখানে একটু মদ খাওয়া হবে, এবং আমরা আসলে ঢাকা শহরে অত বেশি খুব একটা মদের কাছাকাছি যেতে পারি না, সবারই একটা ঠিক আছে 31st নাইটে তো খাওয়াই যায়, এরকম একটা ইন্টেনশনে আমাদের এখানে দেখা গেল কি বোতল একটা লোক হয়ে গেছে ওইখানে প্রায় 20, 25, 30 জন। তো যেটা হয় আর কি, আমরা আসলে ভাগে কিছুই পাই নাই, এরকম একটা বিষয় ছিল। তো যাই হোক, আমরা খুব খুব পার্টি করলাম, যতটুকু খেলাম তো খেলাম, না খাইতে পারলেও দেখা গেছে কি বোতল ভিজিয়ে জল খেয়ে সবাই সেই অবস্থা আর কি। খুব নাচ গান হলো, হ্যাঁ, খুব হাস্যকর বিষয় ছিল আর কি ওই সময়। খুব নাচ গান হলো, আশেপাশে বাজি ফুটানো, যেটা হয় আর কি, কেউ তো ঘর থেকে বেরোতে পারছে না, সবাই ছাদে যাচ্ছে তাই করছে আর কি। আমরাও খুব যাচ্ছে তাই করলাম। সবচেয়ে খারাপ যেটা করলাম সেটা হচ্ছে যে আমি আরেকজন পার্টিকুলার একটা
ভাগ্নে, আমাদের ভাগ্নে বলতে আমাদেরই এক ভাইয়ার বড় ভাইয়ের ভাগ্নে হয়, ওর ভাগ্নে তার বন্ধু, আমরা 3-4 জন একটা ছাদের পার্টিকুলার প্লেসে আমরা ইউরিন করলাম, আমরা এখানে প্রস্রাব করে দিলাম, ঠিক আছে। এবং আমরা না এটা জিনিসটা খুব উপভোগের সাথে করতাম আর কি। ওই সময় যেটা করতো লাফাঙ্গা ছেলেপেলে যা করে আর কি, মানে খুব মানে সবাই মিলে দাঁড়িয়ে একদম এক জায়গাতে এই সবাই মিলে এখানে হিসু করো, এরকম একটা বিষয় ছিল। তো এটা যে খুব একটা ইম্প্যাক্টফুল হবে আমি আসলে বুঝতেই পারিনি। যাই হোক, ইম্প্যাক্টফুল ঘটনাটা শুরু হয় ঠিক তারপর দিন থেকে। মানে ওই দিন রাতে তো আমরা সবাই ছাদে ঘুমিয়েছি, যা খেয়েছি খেয়ে টেয়ে আমরা সবাই ইচ্ছে মতো ঘুমিয়ে, পরদিন যখন আমরা রাতে ঘুমোতে যাব 1 তারিখ 2005 সালের 1 তারিখ রাতে ছাদে শব্দ হচ্ছে। শব্দটা কেমন সেটা হচ্ছে যে একটা টানা শব্দ, ধূপ 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 একটা টানা শব্দ, একটা একটা সাউন্ড হয়ে চলেছে। আমরা যে পার্টিকুলার প্লেসে এই অকাজটা করেছি ওই অকাজের জায়গাটাতেই, বাট তখন আসলে অতটা খেয়াল করি নেই যে শব্দটা কোন দিক থেকে আসছে, কারণ আমাদের তো হিসাব আছে, আমাদের যেহেতু 4 জনের 4টা রুমের কে কোথায় থাকছে কে কোথায় আছে আমরা তো জানি। তো একটা পার্টিকুলার প্লেসে আমরা কেউ ওই রুমে কেউ ঘুমাতে পারছে না এরকম। তো ওই দিন গেল, আসলে শব্দটাকে কেউ তেমন একটা গুরুত্ব দেয়নি, আমরা দিই নাই। তো তারপর দিন চলছে, এবং এরপরে শব্দটা না বাড়তে শুরু করলো। কিভাবে বাড়ছে আমি বলি, একটা পাটা দিয়ে যদি কেউ সাউন্ড করতে করতে ছাদের এক মাথা থেকে আরেক মাথায় হাঁটে, বা ভারী পাথরের জুতো পরে যদি কেউ হাঁটে তাহলে যেমন হয় ওরকম শব্দ। এই শব্দটা আমি ব্যাখ্যা করতে পারবো না, মানে মানে ভারী একটা কিছু নিয়ে কেউ হাঁটছে 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 হাঁটছে, এবং এই শব্দটা আমাদের মাথার ভিতর ঢুকে যেত। এবং পার্টিকুলারলি আমি না ঘুমাতেই পারতাম না, মানে আমি যখনই চোখ বন্ধ করতাম ঘর 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 শব্দ শুনতে পেতাম। এবং যেটা হতো আর কি সেটা হচ্ছে যে আমি বেশ কয়েকবার ছাদে উঠে দেখলাম। আমার খুব ওই যে আমি আপনাকে এর আগে বলেছি, আমার খুব কিউরিওসিটি যে আমি দেখবো এটা কি। আমার খুব মানে আমি একটু সাহসী বলা যায়, যে আমি সাহস করে দেখতে যেতাম। আমি দেখতে গেলাম ছাদে, ছাদ খুললাম, আমি একা গেছি, ছাদে কেউ নাই। আমি তখন বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছি যে শব্দ বা বাতাস হয়তোবা এভাবে তো ঘুরছে ছাদের মধ্যে, সেই জন্য শব্দ হচ্ছে। আমি একটা যুক্তি দিচ্ছি, আরেকজন দেখা গেছে ডাক্তার, সে আমাদের অডিটরি হ্যালুসিনেশন শিখাচ্ছে। কেউ হয়তো বলছে না এটা হচ্ছে যে এরকম আমাদের আবহাওয়া খারাপ, বিল্ডিং হয়তো নিচতলায় একটা মেয়েদের মেস ছিল, থাকার মেয়েরা থাকতো, মেয়েরা হয়তো বা কিছু করছে, আমরা কমপ্লেন দিচ্ছি যে মেয়েদের জন্য আমরা ঘুমাইতে পারি না রাত্রেবেলা। এরকম প্রতিদিন একটা না একটা এরকম, এবং আমাদের মধ্যে না নানা ধরনের ঝামেলা শুরু হয়। ঝামেলা শুরু হয় বলতে ঠুনকো কারণে আমাদের মধ্যে ঝগড়া লেগে যেত। তারপর হচ্ছে যে এরকম হচ্ছে যে আমরা ওই বড় ভাইকে খুব সন্দেহ করতে শুরু করি। আমাদের মধ্যে মেসের মধ্যে 2-3টা পক্ষ হয়ে যায়। আমাদের কয়জন 14 জনের মধ্যে আমাদের মধ্যে ভাগ হয়ে গেল। হ্যাঁ, রান্নাঘর ভাগ হয়ে গেল, এরা এই টাইমে রান্না করবে, ওরা ওই টাইমে রান্না করবে। যেখানে আমরা সবাই মিলে এতজন মিলে আমরা যেখানে আনন্দ করতে পেরেছি, সেখানে কয়েকদিনের মধ্যে আমাদের মধ্যে ভাঙন তৈরি হয় এবং প্রচুর ঝগড়া। এমন ঝগড়াটা একটা মারামারিতে রূপান্তরিত হয়েছিল, একটা টাইমে হাতাহাতিতে রূপান্তরিত হয়। আমরা আসলে বুঝতে পারছিলাম না কেন হচ্ছে, কি করে হচ্ছে, আমরা কিছু বুঝতে পারছি না। তো এর মধ্যে সাউন্ড প্রচুর প্রচুর বলতে প্রচুর, লিটারালি লাফানোর একটা শব্দ শুনতে পারতাম, লাফাচ্ছে, চিৎকার, মানে কেউ যদি চিৎকার করে লাফায় তাহলে নিচতলা যেরকম সাউন্ড হবে ওরকম। কিন্তু আমরা আর কোনো কিছু মানে করতাম না। শুধু আরেকটা রিপোর্ট আসতো যে তোমাদের ঘরে মেয়ে আছে, তোমাদের ঘরে মেয়ে আছে, তোমাদের ঘরে বাসায় মেয়ে নিয়ে এসছো, তোমরা বাসায় বাইরে থেকে মেয়ে নিয়ে এসছো, বা আমরা বাইরে থেকে দেখেছি, এরকম। তো আমরা না খুব মানে হ্যারাস্ট হতাম আর কি খুব, কারণ এগুলো যে কাজ আমি করিনি সে কাজের দোষ দিয়ে তো আমাকে লাভ নেই। আমি বাইরে দেখেছি, উকিঝুঁকি বেড়েছি, ওটা আমি দোষী, ঠিক আছে, কিন্তু আমি তো এই জিনিসটা বুঝতে পারছি না আমাদের ঘরে মেয়ে নিয়ে আসছে কে। তো এটা আমাদের খুব গিল্টি ফিল করাচ্ছে। আবার আমরা এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছি, আমরা বলছি এই তোমরা মেয়ে নিয়ে এসছো, ওরা আমাদেরকে বলছে তোরা মেয়ে নিয়ে এসছিস,
তোরা এই সমস্ত করছিস হাবিজাবি কাজ, আমাদের মধ্যে প্রচুর মানে ঝগড়া বিবাদ। আমরা তখন নিজেরাই নিজেদের সাথে মানে খুব মানে যা করতাম আর কি, ফাইটে জড়িয়ে পড়ি আর কি। ফাইট বলতে অতটাও মারাত্মক কিছু না, হয়তো বা হাতাহাতি হইলো, আবার সবাই মিলে হয়তো বসলাম খাইতে, এই খাবারের লবণ কম কেন, ঠুনকো কারণে, একদম ঠুনকো কারণে আমাদের মধ্যে খুব মানে ঝামেলা শুরু হয়ে যায় আর কি। এর মধ্যে আমি চট্টগ্রামে আসি ফেব্রুয়ারিতে। অনেকদিন ঢাকায় ছিলাম, তো অনেকদিন পর যখন ফেব্রুয়ারিতে আমার মার কাছে আসি, আমার মা আমাকে একটা তাবিজ দেন যে এটা তুমি একটু গলায় পরো। বললাম যে কেন গলায় পরবো কেন? তুমি বুঝবা না। বললাম যে একটু বলো না কি হয়েছে। আমার মা আমাকে কিছুই বলে না। তো আমি যথারীতি তখন তো আসলে ইউনিভার্সিটি একদম সেমিস্টারের এন্ডে, তো আমি আবার চলে গেলাম পরীক্ষার জন্য। আমি না অবাক হলাম, আমি ঘরে ঢুকলাম এবং আমি ওই শব্দের জন্য ওয়েট করছি, ওই শব্দটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, ওই শব্দটা নাই, শব্দটা একদম টোটালি অফ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাকে ফোন করলাম যে মা তুমি আমাকে এটা দিছো, আমি তো শব্দটা শুনতে পাচ্ছি না। বলে তুমি এখানে শব্দটা কেন শুনো জানো? আমি বললাম যে কেন বলো তো। তখন মা যেটা বললো, মা এখানে একজন সাধক আছেন, উনি দুর্গার সাধনা করেন, মা দুর্গার সাধনা করেন, ওনার কাছে গিয়েছিলেন। কারণ মা এর আগেও যে ভয় পেয়েছিলেন এবং কাউকে তিনি বলেননি, উনি ওনার কাছে গিয়ে ওই সাধক উনি জলদর্পণ করেছিলেন, মানে জলের মধ্যে উনি মাকে দেখিয়েছিলেন যে এখানে একটা পার্টিকুলার একটা পরী আছে এই বাড়িতে, যে হচ্ছে ওই ছাদে থাকে, এবং আমরা ওই ছাদে ওই পরীর বাসাটাকে অপবিত্র করে দিয়েছিলাম, যার ফলে আমাদেরকে হয়তোবা আমরা যদি ওই মানে ওইখানে যদি থাকতাম বেশি দিন, আমাদের হয়তোবা সবাইকেই মেরে ফেলতো আর কি, এরকম। কারণ হচ্ছে কি, আমি বলি, আমরা ওই মেস ছেড়ে দিছিলাম, কিন্তু ওইখানে আমার সাথে একজন, ওই যে আমার যে ভাগ্নে বললাম, তার একটা বন্ধু ছিল, তার নাম আমি নিব না, ঠিক ওই বাড়িটা থেকে কত মিটার হবে, হয়তোবা 300 থেকে 400 মিটার দূরে ওই ছেলেটার বাড়ি ছিল কক্সবাজার। সে কক্সবাজারের একজন ছেলে ছিল। কক্সবাজারে হচ্ছে বঙ্গোপসাগরের তীর, চিন্তা করে দেখেন, সে কিন্তু সাগরে বড় হওয়া একটা ছেলে, সে সাগরে সাঁতার কাটা একটা ছেলে, সে ধানমন্ডি লেকে পড়ে মারা যায়। আচ্ছা, এবং মানে সে যে জায়গাটাতে মারা যায়, ওই জায়গাটাতে সে কিন্তু খুব ভালো একজন সাঁতারু ছিল। তার ওখানে মারা যাওয়ার কোনো পার্টিকুলার কোনো রিজনই ছিল না, কোনো রিজন ছিল না যে সে ওইখানে মারা যাবে। বাট আমি এত বেশি শক্ট হয়েছিলাম যে আমি না ওই তাবিজটাকে মানে হাতের মুঠোয় ধরে মানে আঁকড়ে ধরেছিলাম যে আমি মরতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু ডাই, এরকম বিষয়টা ছিল। এরকম আমাদের সাথে আরো একজন যে ছিল, যে ওইখানে আমার সাথে অপকর্মটা করেছিল, সে ছিল বুদ্ধিস্ট, মানে তার বন্ধু সহ করেছিল, যে সে সামহাও এরকম কিছু তন্ত্রক্রিয়া করে জিনিসটা থেকে মুক্ত হয় আর কি। তো এই যে মৃত্যুটা আমি এখনো আসলে মেনে নিতে পারিনি, যে ও কিভাবে ওইখানে ওইরকম একটা নিচু, মানে আপনি হয়তোবা যদি ধানমন্ডি লেকটা যদি যান, খুবই ছোট্ট একটা লেক, এবং এটা খুবই মানে এটা পাড়ের দিকে তীরে, মানে নর্মালি যেটা হয় লেকের মাঝখানে গভীর থাকে, তীরের দিকে থাকে একটু একটু কম গভীরতা কম থাকে, ওই রকম একটা জায়গাতে সে ডুবে মারা গিয়েছিল। এবং মানে খুবই প্যাথেটিক একটা মানে বিষয় ছিল আমার জন্য, যে জিনিসটা যখন আমি রিলেট করতে পেরেছিলাম যে এরকম একটা ঘটনা আসলে ঘটে গেছে এই জিনিসটা আমার সাথে, তখন আসলে আমি খুব শক্ট হয়েছিলাম আর কি। এত বেশি শক্ট হয়েছিলাম যে আমি আর কোনোদিন ওই বাড়িতে, দূরের কথা, ওই বাড়ির আশেপাশ দিয়ে আর কখনো হাঁটি নাই। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ওই বাড়িটাতে এখন আর কেউ থাকতে পারে না, কারণ হচ্ছে যে আমরা ওই বাসাটাতে আসলে থাকতে পারি না, আমাদের মধ্যে ভাঙন এত বেশি জোরালো হয়ে যায় যে আমরা ওই বাসাটা ছেড়ে দিই, সবাই যে যার মতো মেস নিয়ে চলে যাই। এবং আমরা পরে জানতে পারি যে নিচতলাতেও মহিলাদের মেসে খুব ঝামেলা শুরু হয়, ওনারাও এরকম একটা অবয়ব দেখতে পেত, যেটা খুব সাউন্ড তৈরি করতো। এবং কথা বলুন,
ঠিক আছে, সেটা হচ্ছে আপনি বললেন যে ওই পাকিস্তান পিরিয়ডের একটা বাড়ি, ঠিক আছে, বড় বড় রুম আছে, সবকিছু আছে। আপনাদের যে মেস ছিল, মেসের নিচে মহিলাদের মেস ছিল। এবার ওই মহিলাদের মেস যদি থাকে তাহলে মহিলাদের আগমন তো হবেই, বাসা তো করবে না। না না, এখানে একটা বিষয় আছে, আমি আপনাকে একটা কথা বলি। পার্টিকুলার মেয়েরা যদি, মানে এখানে একটা বিষয় আছে, যেমন ধরেন আপনাদের কোনো একটা জায়গাতে, কোনো একটা বাড়িতে মেয়েরাও আছে ছেলেরাও আছে, ছেলেরা মেয়েদেরকে ডিস্টার্ব করবে না বা মেয়েরা গিয়ে ছেলেদেরকে ডিস্টার্ব করবে না, বিষয়টা তো এরকম হওয়ারই কথা ছিল। কিন্তু আমার বাসা থেকে, ধরেন আমি একটা ছেলে, আমি একা থাকি, আমার বাসা থেকে যদি কোনোটা মেয়ে বের হয় তাহলে তো আপনি বলবেন তোমার বাসায় মেয়ে নিয়ে এসছো কেন, বিষয়টা এরকম ছিল। এমন না যে ওই মেয়েগুলোকে কেউ দেখতে পাচ্ছিল, কারণ ওই মেয়েগুলো কিন্তু সবাই চেনে, ওরা ওখানে থাকে। হ্যাঁ, মেয়েদের মেস যেহেতু, সবাই ওখানে থাকে এবং সবাই স্কুল, হ্যাঁ ওরা তো সবাই স্কুলে পড়ে, মানে ওরা কিন্তু ওই যে, যেহেতু পাশেই মহিলা স্কুল আছে, ওরা ওখানে স্কুলে পড়ে বা কলেজে পড়ে এরকম। কিন্তু আমাদের এখানে যে পার্টিকুলার মেয়েটাকে দেখা যাচ্ছিল, সে কিন্তু সাদা শাড়ি পরে থাকতো। হ্যাঁ, এবং ওরা কেউই শাড়ি পরতো না। আমাদের বাংলাদেশি কালচারে শাড়িটা একটু কম পরে মেয়েরা, এখানে বিশেষ করে সাদা শাড়ি তো পরার প্রশ্নই আসে না। হ্যাঁ, সাদা শাড়ি পরে তো বিধবারা। তো এই বিষয়টা নিয়ে বেশি আসলে জলগলা হয়েছিল আর কি ওই সময়টাতে। এবং পরবর্তীতে আমি আসলে জানতে পেরেছিলাম ওই বাড়িটা যেখানে অবস্থিত ছিল, ওইখানে ওয়ান্স আপন এ টাইম ব্রিটিশ পিরিয়ডের আগে ওইখানে একটা কবরস্থান ছিল। হ্যাঁ, সরকার ওই কবরস্থানটাকে সমান করে মানুষের কাছে বিক্রি করে দেয়, মানে জমিগুলো অধিগ্রহণ করা হয় সাধারণ মানুষের কাছ থেকে, তারপর বিক্রি করে দেওয়া হয়, এবং ওই জমির উপরে ওই বাড়িটা তৈরি হয়েছিল। যার ফলে ওইখানে ওই অবয়বগুলোকে বাইরে থেকে মাঝে মাঝে দেখা যেত, কিন্তু আমরা যখনই ওনার ওই তেনাদের বাসস্থানটাকে নষ্ট করে দিলাম, তখনই আসলে ওনারা প্রবলেমটা তৈরি করেছিল আর কি। এবং ওই যে আমার মা তো আমাকে বলেন নাই যে তুমি শুধু বলেছিলেন তুমি এটা পড়ে যাও, কিচ্ছু হবে না। হ্যাঁ, তো আমি তো বুঝি না যে কিচ্ছু হবে না মানে কিছুই হবে না। ওই যে পাওয়ারফুল জিনিস যখনই আমি নিয়ে গেলাম না, ওইগুলো আসলে ওইখান থেকে চলে গিয়েছিল। কিন্তু যখনই আমরা ওইখান থেকে চলে এলাম, 1 মাসের মধ্যে বাসাটা যখন ছেড়ে দিলাম, তখন ওই পুরা বাসাটাতেই আর পুরা বাড়িটাতেই আর কেউ থাকতে পারলো না। এখন ওই বাড়িটা এখনো খালি আছে, এবং শুনেছিলাম হয়তো বা ডেভেলপারকে দিয়ে দিবে, বাট ওইটা কোনো ডেভেলপারই আসলে নিতে চাইছিল না বা এখনো নিতে চায় না। এখনো আমি জানি যে ওখানে আসলে কেউ থাকেন। আমাকে একটা কথা বলুন, আমি এতদিন ধরে অনেক এপিসোড তৈরি করেছি বা আপনিও শোনেন, ঠিক আছে, কিউরিওফাইড। এই যে পরি ব্যাপারটা, আচ্ছা, পরি ব্যাপারটা হচ্ছে, আমি বলি, ইসলামে 2 ধরনের জীবকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এটা মুসলমানরা বিশ্বাস করে। 2 ধরনের জীব, একটা হচ্ছে জিন এবং একটা হচ্ছে ইনসান। ইনসান মানে হচ্ছে মানুষ, জিন মানে হচ্ছে জিন, যারা হচ্ছে আগুন থেকে তৈরি। পরি হচ্ছে জিনেদের ফিমেল ভার্সন। হ্যাঁ, পরি হচ্ছে জিনেদের ফিমেল ভার্সন। এনারা কেউ কেউ মুসলিম, কেউ কেউ মুসলিম নন, মানে এটা মুসলিমদের বিশ্বাস। মানে কোন কোন জিন মুসলিম, কোন কোন জিন মুসলিম নন। এটা যে, মানে মুসলমানরা কখনো ভূতে বিশ্বাস করে না। হ্যাঁ, কখনো ভূতে বিশ্বাস করে না। এবং ওই আমার যে পার্টিকুলার যে সাধক আমার মাকে এই তাবিজটা দিয়ে, উনিও বলেছিলেন যে এখানে একটা পরী আছে, এখানে একটা পরী আছে, এবং ওই পরীটা ওইখানে কাউকে থাকতে দিবে না, সবাইকে মেরে ফেলবে, কারণ ওনার বাসস্থান আমরা নষ্ট করে দিয়েছি। এবার একটা কথা বলুন, সেটা হচ্ছে যে জিনদের মানুষ, মানে সরি, জিনদের আল্লাহ স্মোকলেস ফায়ার থেকে তৈরি করেছেন, এবং ইনসান মানে মানুষদের মাটি থেকে তৈরি করেছেন, ঠিক আছে, যেটা আমি পড়াশোনার মাধ্যমে জানতে পেরেছি। এবার এই যে পরীর ব্যাপারটা, জিনেদের মধ্যে মেয়েও থাকে, জিনেদের মধ্যে ছেলেও থাকে, অনেক ধরনের টাইপ থাকে। জিনেদের একটা পার্টিকুলার টাইপই কি পরী, মানে যেটাকে পরী হিসেবে কনসিডার করা হচ্ছে? না, জিনের মধ্যে যারা নারী সত্তা যারা, তারা হচ্ছে পরী, এবং জিনেদের মধ্যে যারা পুরুষ সত্তা, তারা হচ্ছে জিন। হ্যাঁ, এবং জিনেদের ওই যে টাইপের কথা বলেন না, জিনেদের অনেকগুলো টাইপ আছে, ইফরিত, তারপর হচ্ছে নানা ধরনের কিছু খারাপ জিন আছে, কিছু
হ্যাঁ, কিছু কিছু আছে হচ্ছে যে খুব খারাপ, কিছু হচ্ছে খুব ভালো। বাট এই পরী যেটা ছিল, এই পরীটা কিন্তু খারাপ ছিল না। মানে সে হুম। কখনো আগে কখনো কাউকে কোনো হ্যাম্পার করে নাই। হুম। কিন্তু যখনই আমরা ছাদে উঠে এরকম অপকর্মটা করেছিলাম, তখনই আসলে মানে ওই জিনিসটা ঘটে গিয়েছিল আর কি। এবং ওইখানে ওই যে বললাম, মানে ওই আমার সেই পার্টিকুলার ভাগ্নের আসলে কিছুই ছিল না। সে এই সমস্ত জিনিসে বিশ্বাসও করতো না। সে হাঁটু পানিতে ডুবে মরে গেছে, এরকম একটা বিষয় ঘটেছিল আর কি। আচ্ছা, এই ঘটনাটাতে আমি কেন বললাম সেটা আমি এখন যে ঘটনাটা বলবো, এটা এখন আমি আপনারা বুঝতে পারবেন, বা আপনি বুঝতে পারবেন কেন বলেছি আমি ঘটনাটা। মানে তো এই আমি এখন যে এখন যে ঘটনাটা share ঘটনা করলেন। জি জি, আমি এখন যে ঘটনাটা শেয়ার করব এটা কিন্তু চট্টগ্রামের ঘটনা। হুম হুম। চট্টগ্রামে আমি এখন যে পার্টিকুলার প্লেসটাতে আছি, এটা হচ্ছে চট্টগ্রামের একটা পুরাতন অঞ্চল, যে অঞ্চলটা অনেক বছর পূর্বে গঠিত। আপনি যদি পুরাতন কলকাতার রাস্তাগুলোতে হাঁটেন, তাহলে যে ফিলটা পাবেন আমাদের এখানে একই ফিল। তো আচ্ছা। এইখানে আমি যে পার্টিকুলার প্লেসটাতে আছি, এটা একসময় বিহারীদের থাকার জায়গা ছিল। বিহারি হুম। পাকিস্তানি যারা ছিল তাদের থাকার জায়গা ছিল। এখন ওইখানে কেউ থাকে না, আমরা বাঙালিরাই এখন এখানে সবাই অবস্থান করছি। এই জায়গাটা ঘটনাটা বলার আগে আমাকে একটু পার্টিকুলার বিল্ডিং গুলো নিয়ে একটু কথা বলতে হবে। এই বিল্ডিং গুলো কিরকম, এটা হচ্ছে আপনি যদি পুরাতন কলকাতার কোনো বাড়িতে যান, তখন দেখতে পাবেন যে একটা রুম থেকে আরেকটা রুমে যেতে হয়। মানে আপনার ধরেন আপনি হয়তো বা কোনো ডাইনিং রুমে আছেন, বা কোনো একটা কারো শোয়ার রুমে আছেন, আপনাকে যদি ওয়াশরুমে যেতে হয় আরেকজনের রুম দিয়ে তারপর যেতে হবে, এরকম। মানে একটা কোনো প্রাইভেসি বলতে কিছুই ছিল না আর কি, বা কিছুই নেই এই ধরনের বাসাগুলোতে এই জিনিসটা থাকে। তো এরকম সারি সারি রুম, অনেকটা স্কুল ঘরের মতো। স্কুল ঘরে যেরকম একটা করিডোর থাকে, লম্বা করিডোর, করিডোরের পাশে সারি সারি সব রুম, এরকম একটা মাঝখানে সিঁড়ি, ওই সিঁড়ির দুই দিকে 14টা 28টা রুম, এরকম 3 তলা 2টো বিল্ডিং সামনাসামনি, এরকম একটা জায়গায় আমরা অনেক বছর ধরে একরকম একটা রুমে বা এরকম একটা প্লেসে আমরা থাকি। আমরা থাকছি অলমোস্ট প্রায় 28 ইয়ার্স। আচ্ছা। তো এই এই জায়গায় থাকার কারণ হচ্ছে আমার মায়ের প্রচুর ফুল গাছ আছে, যেগুলো আমাদের ছাদে অবস্থিত। তো ওগুলো আমার মা প্রতিদিন পুজো টুজো করেন, এবং উনি খুব অবসেসড ফুলের বাগানের প্রতি, যার ফলে এখানে ছাড়া অন্য কোথাও এতগুলি ফুল গাছ আমি রাখতে পারবো না, বিধায় এখান থেকে যাওয়া হয়নি। তো বিষয়টা, আমি যে সময়টার কথা বলছি, আমি বলছি হচ্ছে যে 2010-এর পরে আমাদের এই এক বিল্ডিং এর পাশে একটা নদী ছিল। হ্যাঁ, একটা নদীর একটা শাখা নদী ছিল, কর্ণফুলী নদীর একটা শাখা নদী। যেই শাখা নদীটাতে একটা বিল্ডিং গড়ে ওঠে, একটা বাড়ি তৈরি হয় নদীর উপরে বাড়ি। মানে এখানে কিছু মানুষ আছে এরকম খারাপ, যারা হচ্ছে যে নদী দখল করে বাড়ি করে ফেললো। তো কিরকম ধরেন, এলাকায় আছে না পার্টিকুলার কোনো নেতা ফেতা টাইপের কিছু আছে, ওরা এসে বললো এটা আমার বাড়ি করব, এটা আমার, এই জায়গাটা আমার। তো এরকম করে সে একজন একটা বাড়ি করে ফেললো। এটা করে ফেলেছিল হচ্ছে 98 সালের দিকে। তো আমি এর আগেও এখানে নৌকা চলতে দেখেছিলাম। তো যখন বাড়ি করলো, তখন দেখা গেল কি তার দেখা দেখি আশেপাশে অনেকগুলো বাড়ি হওয়া শুরু করলো। মানে যাচ্ছে তাই অবস্থা আর কি। একটা নদী একসময় একদম একটা একটা সিরিজ অফ বিল্ডিংস এর মধ্যে ঢুকে গেল। মানে তো নদী কি এরকম ভাবে আমি যে সময়টার কথা বলছি, হ্যাঁ, নদী কি এরকম ভাবে ভরাট করা যায়? আমাদের এখানে করে, এখানে নিয়ম কানুনের কোনো বালাই নেই। তো বিষয়টা হচ্ছে যে এখন গুগলে দেখলে আমাদের এই পাশের জমিটাতে হাউজিং এস্টেট দেখাবে, বাট এক সময় আমি এখানে নৌকা দেখছি, এরকম একটা জায়গা। তো আমি যে সময়টার কথা বলছি, ওই সময়টা হচ্ছে 2010-15, এই সময় পার্টিকুলার ঠিক আমাদের বাড়ির পাশেই, আমাদের ঘরের, আমার যেখানে বাসা তার ঠিক পাশে একটা নতুন বাড়ি ওঠে। নতুন বাড়ি ওঠে বলতে ওই সময় নতুন বাড়ির মাত্র কাজ শুরু হয়। তো আপনি দেখবেন আমাদের হিন্দুদের মধ্যে বাড়ির ভিত পূজা বলেন বা বাস্তু পূজা বলেন, এই ধরনের কিছু বিষয় থাকে। হ্যাঁ, কিন্তু মুসলমানদের মধ্যে না কিছুই নাই, মানে এই ধরনের কোনো নিয়ম কানুনের কোনো বালাই নেই। কারণ হচ্ছে যে ওনাদের ধর্মে তো এগুলো বিশ্বাসই করে না। ওনারা নর্মাল একটু ওনাদের কিছু ধর্মীয় আচরণ আছে, হালকা কিছু করে ওনারা কাজ শুরু করে দেয়।
এবং কাজ শুরু করার পরেই মূলত ঝামেলাটা শুরু হয়। ঝামেলাটা কেমন, আমি যদি এবার একটু বলি কাদের সাথে ঝামেলাটা হয়। আমাদের এই পার্টিকুলার বাড়িগুলোতে পানি যে সিস্টেমটা আছে, পানি দেওয়ার যে সিস্টেম, প্রতিটা রুমে রুমে তো পানি দিতে হবে, এই পানি দেওয়ার সিস্টেমটা একটু অন্যরকম, একটু ভিন্ন রকম ছিল। ভিন্ন রকম বলতে ধরেন যে বাড়িওয়ালাকে কখনোই আমরা দেখিনি। বাড়িওয়ালা দুজন লোক ছিল, দুজন মুন্সি, যারা ভাড়া তুলতো, এবং তাদের সাথে ভাড়াটিয়াদের মাঝে মাঝে কোনো কোনো ভাড়াটিয়ার ভালো সম্পর্ক হতো। ভালো সম্পর্ক অবশ্যই টাকার সম্পর্ক, যে টাকা একটু বেশি দিতে পারতো তার জলের লাইনটা ডাইরেক্ট, আর যারা একটু টাকা পয়সা দিতে পারতো না তাদের জলের লাইন ছিল ইনডাইরেক্ট। মানে হচ্ছে যে ওনারা মানে দারোয়ানরা যখন চাইবে তখন পানি পাবে দিনে দুবেলা, নয়তো পানি নেই, বিষয়টা এরকম। তো বেশিরভাগেরই তো আসলে টাকা পয়সা কম বা দিতে পারতো না বা চাইতো না মুন্সিদেরকে, তো তাদের লাইন ছিল চাবি ছাড়তে হতো ছাদে গিয়ে। তো আমাদের দুজন দারোয়ান ছিল, পার্টিকুলার একজনের নাম আমি বলছি, নামটা চেঞ্জ করে, ওনার নাম হয়তো বা আকবর, হ্যাঁ, আরেকজনের নাম আমার এখন খেয়াল পড়ছে না, ওনার নাম আমি দিলাম হয়তো বা শামসু, এরকম একটা নাম দিলাম। দুজন পার্টিকুলার দারোয়ান। ওনারা আমরা দেখতাম যখনই আমরা ফোন করতাম যে আমাকে একটু জল দাও, জল ছাড়ো রাতের বেলা, তখন ওনারা না দুইজন একসাথে ছাদে উঠতো। হ্যাঁ, দুজন একসাথে ছাদে উঠতো কেন? কারণ ওনারা হয়তো ভয় পেতো বা এরকম কিছু একটা। কারণ কি? কারণ আমাদের এই ছাদটা ছিল বিশাল, আক্ষরিক অর্থে বিশাল। ধরেন যে এক একটা বাসা যদি 20 ফুট হয়, একদিকে 500 ফুট ছাদের, আরেক দিকে 500 ফুট, বিশাল বিশাল সব দুটো ছাদ এরকম। তো ওই ছাদগুলোর একটা মানে ওই যে বললাম একটা মাঝখানে সিঁড়ি, দুই দিকে 14টা অ্যাপার্টমেন্ট এরকম। হ্যাঁ, তো এরকম বিশাল একটা ছাদ, মানে ধরেন একটা মাঠের মতো একটা ছাদে যদি আপনি গিয়ে উপস্থিত হন, ওই রকম একটা ছাদ। তো ওই ছাদের শুধু একটা ট্যাঙ্ক ছিল, পানির ট্যাঙ্ক। ওই পানির ট্যাঙ্কে কতগুলো চাবি ছিল, ওই চাবিগুলো পার্টিকুলার সময়ে পার্টিকুলারলি ছেড়ে দেওয়া হতো। ধরেন আমাদের ছিল 12 নম্বর বাড়ি, 12 নম্বর বাড়ির ছাদে মানে পানি ছাড়া হবে ধরেন সন্ধ্যা 6টায়, আবার যাদের আমাদের পাশেরটা ছাড়া হবে 7টায়, এরকম করে করে ওরা পানি ছাড়তো। যেহেতু ওরা পানিটা শিডিউল, মানে লাইক মানে হ্যাঁ নেড়া ছাদ না, ছাদটা কানেক্টেড বাট বিশাল বড়। হ্যাঁ, বিশাল বড় একটা ছাদ। ওকে। সবচেয়ে মজার বিষয় ছিল একটা পানির ট্যাঙ্ক থেকে অনেকগুলো পানির লাইন সবার মধ্যে চলে গেছে। তো এরকম ধরেন যে 1 নম্বর বাড়ি, 2 নম্বর বাড়ি, 3 নম্বর বাড়ি, এরকম করে সবার মধ্যে কানেক্টেড একটা ছাদ আর কি, বিশাল একটা ছাদ। ওই ছাদের মধ্যে ওনারা দুজনে জল দিতে উঠতো আর কি রাত্রেবেলা, যখন বিশেষ করে যাদের পানির টাইমিং ছিল রাত 10টার পরে, তাদের পানি তো দিতে হবে, কারণ তারা চলবে কিভাবে পরের দিন, এরকম একটা বিষয় ছিল। আমাদের এখানে আজান পড়ে গেছে। তো যাই হোক, তো এই ওইরকম একটা সময়ে আমি হয়তো এরকমই একটা রাতের একটা সময়ে ওই যে আকবর যার কথা বলছি, হ্যাঁ, এবং শামসু দুজনেই ছাদে ওঠে। এখন আকবর, ওনার বয়স হয়েছিল অলমোস্ট প্রায় 60+, এবং শামসুর বয়স বেশি ছিল না, 30-35 একটু বয়স ছিল। তো আকবর যেটা করলো, সে পানি ছাড়তে শুরু করেছে, শামসু আরেকটা দিকে গিয়ে পানি ছাড়তে শুরু করেছে, যেহেতু সিঁড়ির দুই পাশে দুইটা পানির সুইচ এরকম। তো আকবর যেটা টের পেল যে কেউ একজন ওর একটু দূরে হাঁটছে। ও ভেবেছিল শামসু। ও বললো, শামসু তুই পানি ছাড়, মানে তুই এদিকে তুই জলটা ছাড়, ওইদিকে জলটা ছাড়। সে মাথা, নর্মালি আমাদের পিছনে কেউ আসলে আমরা এমনিতেই টের পাই, আমাদেরকে তো মাথা ঘুরাইতে হয় না। সে মাথা ঘুরাই দেখলো একটা হালকা একটা অবয়বের মতো হেঁটে চলে যাচ্ছে। হ্যাঁ, সে এটাকে ধাওয়া দিল। সে ভাবলো এটা চোর, এই চোরাশি বলে সেটা দৌড় দিল। চোর এসছে, চিটাগাঙের ভাষায় বললাম আমি। এটা শামসু শুনে দৌড়ে আসলো, এবং শামসু দেখলো এই আকবর লোকটা উইদাউট এনি রিজন ছাদ থেকে লাফিয়ে পড়ছে। আচ্ছা, উইদাউট এনি রিজন মানে ধরেন বিষয়টা কিরকম, আমি দেখলাম একটা চোর, আমি দৌড়াই গেলাম, এবং চোরটা দৌড়াচ্ছে, আমিও দৌড়াইতে গিয়ে দেখলাম আমার পায়ের নিচে কিছু নাই, আমি পড়ে গেলাম। আকবর
ওইখানে স্পট ডেড। মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ, চোরকে ধাওয়া করতে হবে। এটা কিন্তু কোনো চোর ছিল না, এটা কোনো চোর ছিল না। এবং শামসু ওই অবস্থাতে ওই জিনিসটা যখন টের পেলো যে আকবর তো 3 তলা থেকে পড়ে গেছে, সে দৌড় দিয়ে হাউ মাউ করে কান্না কাটি, পুরো মানে কলোনির লোক জড়ো হয়ে গেল। আমাদের এত সব ওই ভোরবেলা মানে এরকম একটা সময় আর কি, একদম পার্টিকুলার এরকম একটা সময় সবাই জড়ো হয়ে গেল। শামসু মানে আকবর এভাবে মারা গেছে, কেউই বিশ্বাস করতে পারছে না। শামসু বললো আমিও তো ওকে দেখলাম, মানে ও খালি শুধু শুধু দৌড়া গিয়ে এরকম ঝাঁপ দিয়েছে। ও এটা বলছে আর কান্না করছে, মানে কান্না করছে স্বাভাবিক, ওরা দুজন মানে একসাথে কলিগ, আমাদের কেউ কলিগ মারা গেলে আমাদের যেরকম হয় এরকম। এবং সে না একদম একটু বোবার মতো হয়ে গিয়েছিল শামসু, যে কি হয়েছিল। আমরা সবাই, পুলিশ কেস হলো, অবশ্যই ভাবে পুলিশ এলো এবং চারিদিকে রেড পড়ে গেল, কোন চোর এটা করলো। হয়তো পুলিশ ভেবেছে চোর ধাক্কা মেরে ফেলে দিয়েছে এরকম কিছু একটা, বাট ওই ছাদে তো আসলে কেউই ছিল না, ওরা দুজন ছাড়া কেউ ছিল না, পার্টিকুলার ওই ছাদটাতে, ওই অংশটাতে। সবচাইতে হরিফিক বিষয় হচ্ছে এর ঠিক 1 সপ্তাহ পরে যখন পানি ছাড়ার টাইম এলো, তখন কিন্তু আর কোনো দারোয়ানকে রাখা হয়নি, কারণ একটা দারোয়ান মারা গেছে, আরেকটা দারোয়ান আসতে তো সময় লাগবে। হ্যাঁ, লোক তো পেতে হবে, কিন্তু আমাদেরও তো পানি পেতে হবে ভাই, আমাদের তো পানি চলতেছে না, আমাদের তো, কারণ ওনারা পানি ছাড়ে, ওনারা জানে কার সময় কখন, এবং ওই অনুযায়ী আমরা সবাই অভ্যস্ত। আমরা সবাই জানি, আমি জানি যে আমার পানি 6টায় ছাড়বে, আমি সব রেডি, পানি আসলো পানি ধরে রাখলাম, এভাবে করে চলতাম। তো এরকম, কারণ পানিটা জমিয়ে রাখতে হবে, কারণ আমি আর পরের দিন 6টা ছাড়া আমি আর পানি পাবো না, বিষয়টা এরকম। তো আমাদের তো পানি পেতে হবে, একটা লোক মারা গেছে, তারপরে তো আমি পানি ছাড়া তো থাকতে পারবো না, বাঁচবো কিভাবে? তো ও একাই ডিউটি দিতে শুরু করলো। প্রথম দিন কিছু হয় নাই, দ্বিতীয় দিনও কিছু হয় নাই, এভাবে করে 5 দিন কিছু হয় নাই। ষষ্ঠ দিন শামসু ওই ছাদে উঠেছে এবং মানে পরের দিন ওকে পাওয়া গেল ছাদের একটা পার্টিকুলার অংশে, সে পড়ে আছে, হি ইজ অলসো ডেড। এবং শামসুর পুলিশ আসলো, পুলিশ এসে পোস্টমর্টেম করে যেটা পেল সেটা হচ্ছে ও বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে। কিন্তু ওই দিন কোনো আকাশে কোনো বজ্রপাত হয়নি, কোনো বৃষ্টির দিনও ছিল না, ওইখানে কোনো কারেন্টের লাইনও নাই। নিশ্চয় বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। সবচেয়ে কঠিন ব্যাপারটা ছিল শামসুদ না, চোখ দুটো খুব সুন্দর ছিল, ভাষা ভাষা চোখ ছিল, আর ওর চোখ দুটো পুড়ে গিয়েছিল, কয়লা টাইপের হয়ে গিয়েছিল চোখ দুটো। সবাই এতটা ভয় পেয়েছিল যে সবাই ভেবেছিল হয়তোবা কোনো চোরকেও ধরেছে, চোরের হাতে ইলেকট্রিক্যাল বা কিছু ছিল যেটা দিয়ে ওকে শক দিয়ে মেরে ফেলেছে। জিনিসটা বুঝতে পেরেছেন? আমরা কিন্তু এখনো পর্যন্ত অন্য কিছু ধারণা করিনি, আমাদের কারো মাথাতেই এরকম কিচ্ছু ছিল না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এবং এবার দারোয়ান হিসেবে এলো ওই আকবর যে মারা গেছে তার ছেলে হুমায়ুন, আমি আবার নামটা চেঞ্জ করে বললাম, ঠিক আছে? তার সন্তান তার বাবার জায়গায় স্থলাভিষিক্ত হলো, তার সন্তানের বয়স 35+ এরকম। সে আবার ইলেকট্রিক মিস্ত্রিও, একই সাথে ইলেকট্রিসিটির কাজও করে। ও এখানে জয়েন করলো, সাথে আরো একজন এখানে আসলো, নতুন দারোয়ান, 2 জন নতুন দারোয়ান। এবং এরা কিন্তু ওনাদের আগের যারা সিনিয়র ছিলেন আকবরের বা ওনাদের যে ওয়াটার সিকোয়েন্স ছিল এগুলি কিছুই জানেন না, ঠিক আছে? ওনারা জাস্ট নতুন জয়েন করেছেন। প্রথম দিনই ওনারা নতুন করে আবার সবকিছু সিকোয়েন্স করার জন্য সকাল থেকে কাজ শুরু করেছেন, সবার সাথে শিডিউলিং, সবার থেকে ফোন নাম্বার নেওয়া হলো, সবকিছু করা হবে এরকম করে ওনারা একটা নিজেরা শিডিউল বানিয়ে নিলেন। এভাবে প্রায় 1 মাস কিছুই হলো না, 1 মাস কিচ্ছু হয়নি, আমরা কেউ কিচ্ছু টের পাইনি। তারপরে যেটা হলো, হুমায়ুন একা ছাদে ওঠা শুরু করলো। কারণ কি? কারণ ওনারা মানে পালাক্রমে ছাদ পাহারা দিচ্ছে,
ছাদ পাহারা দিচ্ছিল কি কারণে, যেহেতু এর আগে দুটো ইনসিডেন্ট হয়ে গেছে, দুটো চোরের ঘটনা ঘটেছে, বা আমাদের দৃষ্টিতে চোরের ঘটনা, যে দুজন চোরের ঘটনা ঘটেছে এবং দুজন মারা গেছে। এরা যেহেতু দারোয়ান, এরা ছাদে উঠে পাহারা দিবে যাতে কোনো চোর দেখলে তাকে ধরা যায়। জিনিসটা খেয়াল করেন, কারণ আমরা কিন্তু এখনো জানি না যে এখানে কিছু আছে বা কিছু, কারণ আমাদের এটার মাথাতেই নেই। এর মধ্যে ছাদে টুকটাক শব্দ হতো, ঘর ঘর ঘের ঘের এরকম কিছু সাউন্ড হতো। এবং সবচেয়ে বিষয় ছিল যে এই ঘটনা দুটো ঘটার পর আমরা এখন যে পার্টিকুলার অংশে থাকি, আমরা কিন্তু ওই বিল্ডিং থেকে চলে এসেছি, আমরা ওই বিল্ডিং এ থাকি না। পাশে একটু বড় স্পেস আছে। আমি যখন একটু ভালো টাকা পয়সা কামাইতে শুরু করলাম, তখন আমি এইখানে পাশে একটা বাংলো আছে, বাংলোতে বাসা ভাড়া নিয়েছি। আমাদের বাসাগুলো একই রকম, বাট দুটো অ্যাপার্টমেন্ট একসাথে জোড়া লাগানো, এরকম একটু বড়। আমরা না ভয় পেতে শুরু করেছি এখানে এসে। কিরকম বলি, রাত্রেবেলা ওই সাউন্ড, ঘর 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 ঘর, ধরেন অনেক ভারী কিছু নিয়ে কেউ যদি হাঁটে, হ্যাঁ অনেক ভারী জুতো পরে যদি কেউ হাঁটে, ঘর 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 ঘর, মনে হচ্ছিল যে মাথার ভিতর কেউ জানি ঢুকিয়ে দিচ্ছে শব্দগুলো। এবং সবচেয়ে বাজে বিষয়টা যেটা ছিল, মাঝে মাঝে আমরা কান্না শুনতাম। কান্না শুনতে পেতাম, খ্যাঁ 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 করে কাঁদছে, এরকম কিছুটা কান্না। বিশেষ করে আমার মা বেশি শুনতে পেতেন। মায়ের জানলা যেটা ছিল, জানলার পাশে করে কাঁদছে, ঘের 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 কি কি জানি সব বলতো। হ্যাঁ, এগুলো আসলে কোনো ভাষা আমরা বুঝতে পারতাম না। কিছুক্ষণ পর হাওয়া। মা খুব ভয় পেতেন, যে আসলে মা আসলে জানালা খুলতেনই না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল যে ওই যে জানলা দিয়ে মা বিষয়টা শুনতেন, ওইখানে না দাঁড়ানোর জায়গা ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে যে ওইখানে একটা বেত গাছ বুঝেন তো, বেত গাছে কিন্তু প্রচুর কাঁটা থাকে। বেত গাছে আপনি যখনই বেত গাছ দেখবেন যে বেত গাছে প্রচুর কাঁটা। তো একটা জায়গায় একটা মানুষ যদি যেতে হয়, ওইখানে যদি কোনো চোর যায় বা কোনোটা মেয়ে যায়, তাহলে কি হবে? ওর তো গায়ে কাঁটা ফুটবে, সে তো এখানে যাইতেই পারবে না। তৃতীয় কথা, সে দাঁড়ানোর জায়গাও নেই। যদিও বা সে দাঁড়ায়, সে কাঁটায় বিদ্ধ হয়ে তার পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে। তাহলে সে ওইখানে আসলে কে দাঁড়ায় আমরা না বুঝতে পারতাম না। আমার মা আমাকে কিছুই বলতো না, আমি একটু ভাষা, এবং আমি শুনতে পেতাম ছাদে প্রচুর সাউন্ড হচ্ছে। আর এই পার্টিকুলার ঘটনা দুইটা ঘটার পর, শুনতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তো আমি একই রকম, আমার আবার খুব সাহস আজান পড়েছে, একটু হয়তো সাউন্ডের প্রবলেম হবে। তো আমি যেটা করতাম, ওই একই রকম, ধরেন সন্ধ্যার দিকে শব্দ হচ্ছে, আমি একটু ছাদে গেলাম, গিয়ে দেখবো। এখন আমার মা আমাকে ছাদে উঠতে দিতেন না, কারণ আমি আমার মার একমাত্র ছেলে। আমার বাবা গত হয়েছেন, এদিকে আমার একটা বাচ্চা আছে, একমাত্র একটা ছেলে। তো আমার কাঁধে পুরো সংসারের দায়িত্ব, এরকম একটা বিষয়। আমার যদি কিছু ঝামেলা হয়, তাহলে আমাদের সংসারে হ্যাম্পার হবে। সবচেয়ে খারাপ বিষয়টা ছিল, আমাদের এই ছাদের, আমি যেখানে এখন আছি যে বাংলোর ছাদের একটা অংশে একটা কাঁঠাল গাছ আছে। যে কাঁঠাল গাছটার কাছে কেউ যেতে ভয় পেত। হ্যাঁ, এবং ওই কাঁঠাল গাছটার গায়ে কোনো একজন কেউ একটা পার্টিকুলার একটা ইসলামিক কিছু ঝুলিয়ে দিয়েছিল, ইসলামিক কিছু লিখে ওটা লেমিনেট করে গাছের গায়ে ঝুলিয়ে দিয়েছিল। কেন? কারণ ওনারা ওই গাছের জন্য ঘুমাইতে পারেন না, যে ওই কাঁঠাল গাছে কেউ বসে ওনাদের দিকে তাকিয়ে আছে এবং কান্না করছে। এরকম একটা ইনসিডেন্ট হতে শুরু করে। এবং এদিকে আবার ওই যে বললাম, পার্টিকুলার বাড়িটার কিন্তু কাজ চলছে এবং খুব স্পিডে কাজ হচ্ছে। জিনিসটা একটু পরে আপনি জিনিসটা বুঝতে পারবেন, তবে এখন একটু খাপছাড়া মনে হচ্ছে। তো এই যে হুমায়ুন, সে একাই ছাদে ওঠা শুরু করে। ওরা পার্টিকুলার 3 ঘন্টা করে ছাদটাকে পাহারা দেয়। এখনো একজন ছাদে পাহারা দিচ্ছে এরকম। কেন পাহারা দিচ্ছে? চোরের জন্য। কারণ আমরা জানি সবাই চোর আছে, চোর এসছে, চোরের জন্য 2 জন মারা গেছে। তো সে পাহারা দিচ্ছে। তাদের সামনে একটা ঘন্টাও আছে, প্রতি ঘন্টায় ঘন্টা বাজিয়ে তাকে জানান দিতে হয় যে সে জেগে আছে। হ্যাঁ, তো তারপর হচ্ছে সে যখন এরকম একটা সময় 3টা, 3:30টার দিকে সে টের পেল
ছাদের কোন একটা অংশে কেউ একজন বসে আছে, এরকম জাস্ট বসে আছে ছাদের একটা অংশে বসে পা দুলিয়ে। সে জিজ্ঞেস করলো তুমি বা হন, মানে তুমি কে, চিটাঙ্গা ভাষায় বললো আর কি, তুমি হন। ওরা আবার মানে শুদ্ধ ভাষা বলতে পারে না, শুধু চট্টগ্রামের ভাষায় বলতে পারে। তো ও ভেবেছে এটা হচ্ছে মানে কোন একটা চোর। সে করেছে কি, তার প্লেস থেকে দৌড় দিয়েছে চোরের পিছনে, ঠিক তার বাবার মতো। সে দৌড়াচ্ছে আর তাকে দৌড়াতে দেখে চোরটা দৌড়াতে শুরু করেছে। এটা কিন্তু চোর নয়, আমি আবার বলে রাখছি, এটা কিন্তু চোর নয়, কিন্তু সেই পার্টিকুলার এন্টিটিটা দৌড়ানো শুরু করেছে। আচ্ছা। এবং সবচেয়ে খারাপ বিষয়টা হচ্ছে এবার কিন্তু এন্টিটি আর ছাদে থেকে কাউকে ফেলে দিল না। সে করলো কি, সে সিঁড়ি বেয়ে নামা শুরু করলো ঘরের ভেতরে। সে সিঁড়ি বেয়ে নামলো, কারণ 3 তলার ছাদ, ছাদ থেকে 3 তলায় নামে সে বাম দিকে যে করিডোর আছে, করিডোর বরাবর দৌড় দিল। একই সাথে 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 হুমায়ুনও নামলো এবং দৌড় দিল। তার টার্গেট হচ্ছে তুই আর বাবারা মারি ফেলাইস, তোরা দুজন, মানে তুই আমার বাবাকে মেরে ফেলেছিস, আমি তোকে ধরবো। ওর মধ্যে একটা জিঘাংসা তৈরি হয়েছিল যে আমি চোরটাকে ধরে ছাড়বো, এর জন্য আমার বাবা মারা গেছে। সে ওই এন্টিটিটার পিছন যেতে যেতে ওই এন্টিটিটা করলো কি, একদম শেষ মাথার যে ঘরটা আছে ওই ঘরের ভেতর ঢুকে পড়লো। খেয়াল করেন, ঘরের ভিতর ঢুকে পড়লো। এবং সে যখনই ঢুকতে যাবে দেখে কি, ঘরের তো তালা দেওয়া, সরি ঘরে তো দরজা দেওয়া, মানে ভিতর থেকে দরজা আটকানো। সে এবার থেমে গেল। সে বলল যে আমি একটা লোকের পিছন পিছন ছাদ থেকে দৌড়ে এত দূর এলাম, অনেক দূর এলাম, অলমোস্ট প্রায় 100-150 গজ চলে এসেছি, কিন্তু সেই লোকটা দরজা খোলা ছাড়া দরজার ভিতর ঢুকলো কি করে? এবার তার মাথায় ক্লিক করলো যে এটা মানুষ নয়, এটা মানুষ হতে পারে না। এবং সে যখনই এটা বুঝতে পেরেছে তখনই না ওই জায়গায় সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এরপরের ঘটনাগুলো খুবই প্যাথেটিক, আসলেই সত্যি প্যাথেটিক। ওই বাড়িটাতে, যে পার্টিকুলার বাড়িটাতে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। যে পার্টিকুলার বাড়িটাতে ওই এন্টিটিটা ঢুকেছে, ওই বাড়িটাতে একজন লোক থাকতেন, ওনার প্রেগনেন্ট ওয়াইফ থাকতেন, ওনার একটা মেয়ে ছিল, যে মেয়েটার বয়স 13 কি 14। ওই মেয়েটা পরদিন স্নান করতে গিয়ে ভয় পায়। স্নান করতে গিয়ে ভয় পায়। স্নান করতে গিয়ে ওর মনে হয় যে ও ছাড়াও বাথরুমে কেউ আছে, হ্যাঁ বাথরুমে কেউ একজন আছে। এবং ও ভয় পাওয়ার পর ওই মেয়েটা অপ্রকৃতিস্থ হয়ে যায়, পাগল হয়ে যায়। এখন এই যে ভদ্রলোক যার বাসার ভিতরে এন্টিটি ঢুকেছে, উনি তো আসলে এগুলি কিছুই জানেন না। উনি বাসায় এসে দেখেন উনার মেয়ে কেমন যেন, মানে ওই যে ওয়াশরুমে আমরা কি করি, আমরা তো আসলে কাপড় চোপড় সব খুলে ফেলি, এখন ওই অবস্থাতে উনার এরকম একটা মানে সদ্য যে মেয়েটা কুমারিত্ব পেয়েছে আর কি, এরকম একটা মেয়ে, উনি নিজের মেয়ের দিকে তাকিয়ে ভয় পেয়ে যান। ওনার মেয়ে নাকি পুরা শরীর আঁচড়েছে, হ্যাঁ পুরা শরীর নিজের নখ দিয়ে, মেয়েদের তো নখ একটু বড় থাকে, নখ দিয়ে আঁচড়েছে, মুখ আঁচড়েছে, পুরা মুখে সব রক্তাক্ত একটা অবস্থা। ওই মেয়েটা বলছে আরে দেখি, আর আমাকে দেখেছে, আরে দেখি, হ্যাঁ আমাকে দেখেছে, মানে মেয়েটার একটা অপ্রকৃতিস্থ অবস্থা তৈরি হয় এবং মেয়েটা না পাগল হয়ে যায়। সে ওর বাবাকে দেখে আক্রমণ করছে, হ্যাঁ ওর মাকে দেখে আক্রমণ করছে, এরকম একটা ঘটনা করতে থাকে। তখন ওই মেয়েটাকে হসপিটালাইজ করা হয়, চিকিৎসা শুরু হয় হসপিটাল থেকে। কিন্তু ওই ভদ্রলোকের জীবনে আরো খারাপ কিছু অপেক্ষা করছিল। খারাপটা কিরকম, উনার ওয়াইফ তো প্রেগনেন্ট ছিলেন,
প্রেগনেন্ট ছিলেন হচ্ছে ওনার ওয়াইফের তখন ছিল প্রায় 6-7 মাস বা এরকম একটু। হ্যাঁ, ওই মহিলা মিসক্যারেজ হয়। আচ্ছা। এবং মহিলা মিসক্যারেজ হয় এবং ওনার যেটা হয়েছিল ইনসিডেন্টটা একটু বলতে আমার এখানে খারাপ লাগছে। ওনার না ওই বাথরুমে আছাড় খেয়ে ওনার বাচ্চা সহ জরায়ু সহ বের হয়ে যায়, মানে এরকম একটা ঘটনা ঘটেছিল আর কি। এবং খুবই প্যাথেটিক, এবং আসলে আমি এখন বলছি আমার গা শিরশির করছে, মানে বিষয়টা এরকম ছিল। এবং ওই মহিলা অলমোস্ট প্রায় মারাই যাচ্ছিলেন, ওইখান থেকে ওনাকে ফিরায় নিয়ে আসা হয়। বুঝে নিতে একটা মহিলার যদি এরকম একটা বিষয় ঘটে, 6-7 মাসের বাচ্চা মানে বেশ বড় সড়ো তার সাইজ হয়ে গেছে। ওইখান থেকে তাকে আসলে বাঁচিয়ে নিয়ে আসাটা খুব টাফ হয়েছিল। ওই লোকটা প্রায় সর্বশান্ত হয়ে গেছে। ওই পার্টিকুলার বাসাটাতে উনি তারপরেও বেশ কিছুদিন ছিলেন, এবং উনি না রাত্রে ঘুমাতে পারতেন না। ওনার মনে হতো ওনার মাথার কাছে কে জানি বসে আছে। এবং সবচেয়ে প্যাথেটিক হচ্ছে যে ওই যে মহিলা, প্রেগনেন্ট মহিলা, উনি এমন অবস্থায় পড়ে যান যে উনার না ব্লাড বন্ধ হচ্ছিল না। হ্যাঁ, ওনার ব্লাড যাওয়াটা বন্ধ হচ্ছিল না। শেষে যেটা হয় যে ওনার একটা মেজর অপারেশন করতে হয়। তারপর ওই ভদ্রলোক ওই বাসাটা ছেড়ে দেন, এবং ওই বাসাটা আর কখনোই ভাড়া হয়নি। গত 2022 সালের পর থেকে ওই বাসাটা আর কখনো ভাড়া হয়নি। ভাড়া হয়নি মিনস হচ্ছে ভাড়া হয়, ওখানে কেউ উঠে 2-4 দিন থেকে আবার বাসাটা ছেড়ে দেয়। ওই বাসাটাতে কেউ থাকতে পারে না। এবং সবচেয়ে কঠিন বিষয়টা হচ্ছে আমাদের এই সাইডটাতে, আমাদের সাইড থেকে তো ওইটা একটু দূরে, আমাদের এই সাইডটাতে যে কান্নাটা শুনতাম, ওই কান্নার শব্দটা, ওই পার্টিকুলার ওই সাউন্ড গুলো না এখন ওই পাশের যারা ওরা শুনতে পায়। হ্যাঁ, ওরা শুনতে পায়, এবং ওরা ওই সাইডে যারা ওইখানে এখন এই মুহূর্তে ওর পাশে যারা বাসা আছে তারা কান্নার শব্দ শুনে সারা রাত, ছাদের উপর ঘর 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 শব্দ শুনে, যেটা আমরা আগে শুনতাম। হ্যাঁ, এবং ওই যে বাড়িটার কথা আপনাকে প্রথমে শুরুতে বলেছিলাম যে বাড়িটা হয়েছে, নতুন বাড়ি শুরু হয়েছে, বাড়ি করতে শুরু করেছে। আমারই একজন জ্যোতিষ আছেন, বা আমার যিনি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন সাজেশন দেন আর কি। উনি বলেছিলেন যে ওই পার্টিকুলার জায়গাটাতে একটা এন্টিটি থাকতো, হ্যাঁ, যার বাসা নষ্ট করে ওইখানে ওই লোক বাড়িটা তৈরি করেন, যার ফলে সে আশ্রয় নেয় আমাদের ছাদে। বুঝতে পেরেছেন? আচ্ছা। সে কান্না করতো ওই গাছে বসে, বা কাঁঠাল গাছে বসে, বা আমাদের বেত গাছের এখানে বসে কান্না করতো, কারণ তার ওইখানে বাড়ি ছিল, এবং তার মধ্যে একটা জিঘাংসা তৈরি হয়েছিল যে মানুষেরা তার ক্ষতি করছে। এখন এই এন্টিটিটা পরিও হতে পারে, জিনও হতে পারে, কোন একটা মানুষের অপঘাতে মরে যাওয়া কিছু হতে পারে, আমরা কিছু জানি না। আমরা মাঝে মাঝে কিছু টের পাই, ছাদে হয়তো বা টের পাই, কিন্তু ওই পাশে যারা থাকে তারা এখনো ফিল করছে বিষয়টা। বর্তমানেও জিনিসটা ঘটছে যে ওরা টের পায় যে ছাদের ওই পার্টিকুলার প্লেসটাতে কারা যারা নাচানাচি করছে, কে যেন হাঁটছে। এবং ওইখানে রাত্রেবেলা এখন খুব কমই ওঠে দারোয়ান, হয়তো বা একবার গিয়ে চলে আসে, দেখে আসে, কিন্তু আগে অনেক বেশি হতো আর কি। ওই যে বললাম যে হুমায়ুন যে দারোয়ান যে মূর্ছা গিয়েছিল, ও চাকরি ছেড়ে দিয়েছিল, ওকে আবার নিয়ে আসা হয়েছে। ও চাকরি ছেড়ে দিয়েছিল কারণ ও না খুব ভয় পেয়ে গেছিল, এত বেশি ভয় পেয়ে গেছিল যে ও এখন ছাদে ওঠার সময় আরো একজন সাথে নিয়ে ওঠে, যে ওর এখন একলা উঠতে খুব ভয় লাগে। আর হচ্ছে ওই যে মানুষটার কথা বলেছিলাম যে পার্টিকুলার ফ্যামিলিটা, ওই মহিলা এখন কিছুটা সুস্থ, আমি শুনেছিলাম ওই মহিলা কিছুটা সুস্থ আছেন, বাট
ওনার যা লস হওয়ার তা তো লস হয়ে গেছে, ওনার একটা মেয়ে পাগল হয়ে গেছে। আর হচ্ছে পাগল বলতে ওই মেয়েটা এখন কাউকে দেখলে চিনতে পারে না, মানে সে শুধু বলা আমাকে দেখেছে আমাকে দেখেছে, মানে বিষয়টা এমন ঘটেছে যে মেয়েটা ওই বাথরুমে দেখলো যে তার দিকে তাকিয়ে আছে। এখন ওই বয়সী মেয়েদের লজ্জাটা খুব থাকে, আপনি জিনিসটা রিলেট করতে পারছেন কিনা আমি জানি না। লজ্জার আমি যেহেতু হ্যাঁ কাপড় নাই আমাকে দেখলো, এই জিনিসটা ওকে হিট করেছিল খুব। এবং আমি জানি না ওই মেয়েটার সাথে সেই পার্টিকুলার এন্টিটা খারাপ কিছু করেছিল কিনা, বাট এখানে যদি ধর্ষণ টাইপের কিছু হয়ে থাকে আমি আসলে অবাক হব না, কারণ ওই মেয়েটা যেভাবে তার হ্যাঁ সে যখন মানে সে যেহেতু তার শরীরটাকে সে মানে ছিঁড়ছিল, নিজেকে আঘাত করছিল, এর মানে হচ্ছে কখন করে মেয়েরা যখন তার শরীরে কেউ ব্যাড টাচ করে, সে যখন ধর্ষিত হয় বা সে যখন লাঞ্ছিত হয় তখন বিষয়টা করে। হ্যাঁ আর দেখি বলে সে এখনো পুরুষ মানুষ দেখলে ভয় পায়, বা সে এখনো কাউকে দেখলে কি এরকম ভয়ে করে ওঠে। ওই লোকটা এই মুহূর্তে চট্টগ্রাম শহরে নাই, ওনারা অন্য শহরে শিফট হয়ে গেছেন মেয়েকে নিয়ে। ওনার মেয়ে এখনো পাগল। আমরা লাস্ট খবর পেয়েছিলাম ওনারা ঢাকা শহরে কোন একটা জায়গায় আছেন আর কি, ওখানে ভালো ট্রিটমেন্ট করাবেন, ভালো ডাক্তার দেখাবেন, এই জন্য ওনারা ঢাকায় আছেন। এটাই ছিল আমার সেকেন্ড ঘটনাটা। আসলে আমরা মনে করি কি যে আমরা শুধুমাত্র পৃথিবীতে আছি আর কেউ নাই, কিন্তু আমরা ছাড়াও আমাদের সাথেই আরো অনেকেই থাকেন যাদের এক্সিস্টেন্স আমরা যদি নষ্ট করি বা আমরা যদি কোনোভাবে ওনাদের অংশটাতে আমরা গিয়ে বাধাগ্রস্ত করি, তাহলে কিন্তু ওনারা খেপে ওঠেন, যেটার ভুক্তভোগী আমি এবং আমাদের ওই পার্টিকুলার যে লোকটা আসলে কোনো দোষই করে নাই, ওই ফ্যামিলি তো কোনো দোষ করে নাই, দোষ আসলে কারোরই কি ছিল, কারোরই কিন্তু ছিল না, কিন্তু ওই চোর মনে করাটা বা তাকে তাড়িয়ে নিয়ে যাওয়া, দৌড়ে গিয়ে আরেকটা অ্যাপার্টমেন্টে ঢুকিয়ে দেওয়া, ওই যে ঢুকলো সে ওইখান থেকে আর বের হয়নি। বা ওইখানে গিয়ে সে যা ডিজাস্টার করার সব করে ফেলেছে আর কি। দুটো ঘটনাই শুনলাম, ঠিক আছে, এবং দুটো ঘটনাই খুবই ক্রিপি একটা এলিমেন্ট আছে এই ঘটনাগুলোর মধ্যে, মানে খুবই ক্রিপি ঘটনা। মানে একটা বিষয় হচ্ছে কি যে করবো না যে আমি এই মানে কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা এসেছে, ডেফিনেটলি এসেছে, কিন্তু আমি এটা কনসিডার করতে পারি যে এই ঘটনাটা স্পেসিফিক্যালি মানে খুবই ক্রিপি একটা ভাইবস রয়েছে এটার মধ্যে। এবং সবচেয়ে বিষয় হচ্ছে যে মানে বলুন। হ্যাঁ হ্যাঁ মানে সবচেয়ে বিষয় হচ্ছে যে এই জিনিসগুলো যখন আমাদের সাথে ঘটছে না, মানে আমার সাথে যখন ঘটছে, তখন আমি এটার গুরুত্বটা বুঝতে পারছি না। আমি কিন্তু সত্য পাচ্ছি এবং আমি গিয়ে কাউকে দেখতে পাচ্ছি না। এই জিনিসটা অজানার প্রতি যে ভয়, অজানা একটা বিষয়ের প্রতি যে একটা ভয়, এই জিনিসটা আমি পেয়েছি দেখেই আসলে আমার অভিজ্ঞতাটা আমি বলতে চাচ্ছিলাম, যে আমি বলতে চাই এর চাইতেও ভয়ের কিছু আছে যে জিনিসটা আমি জানি না। হয়তোবা আপনি দেখতে পাচ্ছেন একটা মানুষকে মেরে ফেলছে বা কিছু বা এরকম, কিন্তু এর চাইতেও না অন্য রকমের একটা ভয় আছে, যে ভয়টা আমরা কেউ জানি না, যে জিনিসটা নিয়ে হয়তোবা আমি জানি না, আপনার চ্যানেলে আপনি কাজ করেছেন হয়তোবা, আমি হয়তোবা শুনিনি, আমি অধম, বাট আমি চাই যে এই জিনিসটা মানুষ শুনুক বা জানুক। আপনি একটা কথা বলুন, আপনি এই যে কিউরিওফাইট রয়েছে, ঠিক আছে, মানে কতদিন শুনছেন? আমি শুনছি বেশ অনেক দিন ধরে শুনছি আমি। প্রায় 1-1.5 বছর ধরে শুনছি, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে শুনেছি। যেহেতু বললাম আমি একজন আর্কিটেক্ট, আমাকে রাত জেগে কাজ করতে হয়, এই যে আমি রাত জাগছি, আমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কারণ আমি রাত জেগেই কাজ করি, তো এবং সারা রাত জাগি, তো আমার কাজের সময়টাতে আমি লেখালেখিও করেন, আমি যা মানে জেনেছি। হ্যাঁ 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 আসলে আমার এই যে প্রথম যে ভৌতিক অভিজ্ঞতাটা হলো না, যখন আমি টের পেলাম যে আমি এরকম একটা খারাপ কাজ করেছি বিধায় এরকম একটা জিনিস ঘটে গেছে আমার সাথে, বা ওই পার্টিকুলার একটা ফ্যামিলির সাথে তাদের ছেলে মারা গেছে,
ধানমন্ডি লেকের এমন একটা জায়গায় পড়ে যেখানে মানুষ মরতেই পারে না। হ্যাঁ, তখন আমাকে এটা স্ট্রাইক করেছিল যে আমি তাহলে আসলে এই অতি প্রাকৃত বিষয়টা নিয়ে লিখবো। আমি এই ভয়টাকে জানবো এবং মানুষকে জানাবো। এবং ভয় কিরকম, মানে আমরা অনেক ধরনের গল্প শুনেছি, হ্যাঁ এইভাবেই গেল ওইভাবে গেল, মাছ চুরি করে নিয়ে গেল এরকম, কিন্তু ভয়ের আসলে অন্য একটা মাত্রা আছে, যে মাত্রাটা অতিক্রম যে যার সাথে হয়েছে সেই কেবল বলতে পারবে যে ভয়টা আসলে কি। হ্যাঁ, এই ভয়টা যখন হয়, যেমন আমার পাশে যখন আমি শুনতে পেলাম কাঁদছে, একটা এন্টিটি কাঁদছে, আমার বুকের ভেতর মনে হচ্ছে যে সাউন্ডটা গিয়ে আমার কানে না, আমার বুকের ভিতর হিট করছে। মানে এই জিনিসটা আমি বুঝাতে পারবো না, আসলে সত্যি আমি বুঝাতে পারবো না। এটা এই পার্টিকুলার প্লেসে না আসলে কেউ বুঝবে না। হ্যাঁ, এবং এই যে বললেন না লেখালেখির বিষয়টা, আমার লেখালেখির শুরুটা আসলে ওইখান থেকেই, যে আমি লিখবো এবং আমার জানতে হবে। ওই যে আমার বললাম, আমার খুব জানার আগ্রহ, আমি গিয়ে দেখতে চাই, আমি গিয়ে দেখতে চাই। যেমন আমি আরেকটা মানে ইনসিডেন্ট একটা ছোট্ট করে বলে রাখি। আমি না ঢাকা শহরে যখন থাকতাম, হ্যাঁ, তখন আমি লিখতাম। হ্যাঁ, আমি লিখতাম কম্পিউটারে। তো আমি যখন কম্পিউটার লিখতে বসতাম, আমার না হুঁশ থাকতো না, কারণ আমি একটা পার্টিকুলার একটা ধ্যানের মতো বসে লিখতে শুরু করেছি। তো দেখা গেছে যে আমি যখন লিখছি তখন একটু আগেই আমি চুলায় ভাত দিয়েছি, যেহেতু বাসায় কেউ নেই, আমি একাই থাকি। তখন আমি একাই থাকি, আমার যেহেতু নতুন সদ্য বিবাহ করেছি, আমার ওয়াইফকে মাঝে মাঝে ঢাকায় নিয়ে যেতে হয়, তখন আমার সেজন্য একটা বড় ফ্ল্যাট নিয়ে থাকতে শুরু করেছি। ওই ফ্ল্যাট নিয়ে হয়তো আমি সামনে অনেক ঘটনা আছে বলবো, বাট এই ঘটনাটা আমি বলে রাখছি কেন, এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা এবং খুব ক্রিপিও। সেটা হচ্ছে যে আমি লিখছি চুলায় ভাত, হ্যাঁ চুলায় ভাত দেওয়া, এবং আমি ভুলে গেছি যে ভাত ওখানে দেওয়া, স্বাভাবিক ভাত উতরে পড়ছে এবং আমার তো কোনো খেয়াল নাই। আমি লিখছি, হঠাৎ করে না আমার মনে হলো আমার যে চেয়ারটা আছে, আমার ওই যে বললাম আমার পাশে যদি কেউ এসে দাঁড়ায় বা তাকায়, আমরা কিন্তু বুঝতে পারি। আমি আমার জাস্ট 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার চোখের কোনা দিয়ে দেখতে পেলাম কেউ একজন ঘুমটা পরে কোন একটা নারী জাস্ট তার মাথাটা বাঁকা করে দরজার সাইড দিয়ে আমাকে দেখলো। এটা দেখেছেন? আমি দেখেছি, হ্যাঁ। মানে এখান ইমাজিন, আমার চট করে মনে হলো আমি একটা কারেন্টের শক খেয়েছি। এটা কে? হু ইজ দেয়ার? তুমি কে? আমি জাস্ট এটা বলে উঠে গেলাম, দেখি কি ভাত উতরে পড়ছে। একটা ভয়ের শিহরণ এখনো আমার, মানে আমার যে ভয়ের কাকড়া বলে না, ভয় কাকড়া আমার মাথা থেকে পা বেয়ে নেমে গেল। আমি জাস্ট এই জিনিসটা দেখেছি, আমি বুঝাতে পারবো না। আমি ভাতটা কোন রকমে চুলা থেকে নামিয়ে দৌড় দিয়েছিলাম। আমি ফ্ল্যাট থেকে বের হয়ে দৌড়ে গিয়ে রাস্তায় গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে আমি আর উঠবো না। হ্যাঁ, তো এই এই বিষয়গুলো আমার সাথে ঘটেছে, অনেকবার ঘটেছে, অনেকভাবে ঘটেছে। একটা পার্টিকুলার দিন আমরা তাহলে শুনবো, ঠিক আছে? কারণ আপনি আমাকে যেটা বলেছিলেন যে ইনিশিয়ালি যে ঘটনাটা নিয়ে সূত্রপাত এবং যে ঘটনাটা এখন ঘটে চলেছে বা চলছে, এই দুটো ঘটনা আপনি আগে জানাতে চান, কিন্তু আপনার লাইফে প্রচুর কিছুর সম্মুখীন আপনি রয়েছেন, যেহেতু আপনি এগুলো নিয়ে লেখালেখি করেন, এগুলো নিয়ে কাজ করেন, মানুষজনকে জানান, তো ডেফিনেটলি এরকম অনেক ধরনের ঘটনাই আপনার রয়েছে যেটা আপনি শেয়ার করেছিলেন বা বলেছিলেন। তো ডেফিনেটলি এগুলো নিয়ে আমরা কাজ করব। এন্ড থ্যাংক ইউ দাদা আপনার এই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। তো এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইট। আপনি যদি আমার সাথে এরকমই কোনো ঘটনা শেয়ার করতে চান যেটা সত্যি ভৌতিক ঘটনা অথবা কোনো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা,
অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল বা অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন